হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের আরো একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। আমরা আজকে ক্লাস 11 সেমিস্টার 1 এর জন্য কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা চ্যাপ্টারটি স্টার্ট করবো অ্যালজেব্রা পোর্শন থেকে বা বীজগণিত পোর্শন থেকে। এবং চ্যাপ্টারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর বোর্ড এক্সাম টুগেদার উইথ দি কম্পিটিটিভ এক্সাম। যে কোনো টাইপের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, এটা সেটা জয়েন্ট এন্ট্রান্সের ডাব্লিউবিজেই হোক কিংবা যেই মেন্সই হোক কিংবা অ্যাডভান্সই হোক, প্রত্যেকটা ক্ষেত্রে এই চ্যাপ্টারটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, কমপ্লেক্স নাম্বার। এবং এই কনসেপ্টের যে জিনিসপত্রগুলো রয়েছে কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারে, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কনসেপ্ট আমাদের ধরে ধরে শিখতে হবে, প্রত্যেকটা কনসেপ্ট ভালো করে বুঝতে হবে, তার ফর্মুলাগুলোকে ভালো করে জানতে হবে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, তার বিভিন্ন প্যাটার্ন রয়েছে কমপ্লেক্স নাম্বারে, সেগুলো সম্পর্কে জানতে হবে। আমি সমস্ত কিছু একদম কম্প্যাক্ট ওয়েতে সুন্দর করে কনসেপচুয়ালি জিনিসগুলোকে বোঝাবো। এবং এই ক্লাস থেকে, বা একটা ক্লাসে তো আর সম্পূর্ণ হবে না, আমাদের অনেকগুলো ক্লাস লাগবে কমপ্লেক্স নাম্বারে, কিন্তু প্রতিটা ক্লাস থেকে তোমরা যে কনসেপ্ট, যে ক্লিয়ার ধারণা তোমরা পাবে প্রতিটা জিনিসের, সেটা আর অন্য কোনো জায়গা থেকে তোমরা পাবে না। ঠিক আছে, সেটা প্রত্যেকটা ভিডিও তার জন্য সিকোয়েন্স ওয়াইজ, প্যাটার্ন ওয়াইজ, ফরম্যাট ওয়াইজ প্রত্যেকটা জিনিস মন দিয়ে দেখতে হবে। প্রত্যেকটা ভিডিও তোমাদের কোনো রকম ভাবে স্কিপ না করে খাতায় নোট ডাউন করতে হবে এবং সেগুলোকে না দেখে প্র্যাকটিস করতে হবে। আমি সমস্ত কনসেপ্ট ধরে ধরে শেখাবো, সমস্ত কনসেপ্ট ভালো করে বোঝাবো। তোমরা সেই কনসেপ্টগুলোকে যাতে ফর্মুলার মাধ্যমে বা কনসেপচুয়ালি ডাইরেক্ট অ্যাপ্লাই করে বিভিন্ন প্রবলেম সলভ করতে পারো, এবং পরীক্ষার সময় অবভিয়াসলি তোমাদের কোনো কোয়েশ্চেন যাতে নতুন না লাগে, প্রতিটা কোয়েশ্চেন যেন জলের মতো সহজ লাগে, চেনা লাগে, জানা লাগে, সেরকম ভাবেই তোমাদের প্রিপেয়ার করানো হবে। তাই অবশ্যই আমি যেভাবে পড়াবো সেইভাবে অবশ্যই তোমরা ভালো করে ফলো করতে থাকো। তোমাদের কনসেপ্ট, তোমাদের ম্যাথামেটিক্সের যে কোনো ধারণা এবং প্রবলেম সলভিং এর যে তোমাদের জায়গাটা, সেটা অনেক 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 বেশি স্ট্রং হয়ে যাবে, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে, এবং কমপ্লেক্স নাম্বারের চ্যাপ্টারটাই আমরা আরো হায়ার স্টেজে যখন উঠবো, তখন কমপ্লেক্স অ্যানালিসিস আকারে সেখানে আরো বিভিন্ন ভাবে বিভিন্ন রকম জিনিস আমাদের পড়তে হবে কমপ্লেক্স নাম্বার দিয়েই। ঠিক আছে, তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে অ্যালজেব্রার কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা, তার ফার্স্ট লেকচার। আচ্ছা, এই কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যার কনসেপ্টে আসার আগে আমি প্রথমে আগে জানি যে নাম্বারস, এই যে নাম্বারস বা সংখ্যা, এরকম কিন্তু বিভিন্ন ধরনের সংখ্যা বা নাম্বার সম্পর্কে কিন্তু আমাদের আগেই পরিচয় হয়েছে। একদম ছোটবেলা থেকে আমরা বিভিন্ন সংখ্যা নিয়ে আলোচনা করছি, সেটা যে আমি শূন্য, তারপর এক দুই তিন, যে একে চন্দ্র দুই পক্ষ করেছি, সেটাও কিন্তু কিছু নাম্বার নিয়েই করেছি, এবং সেটা বিশেষ টাইপের কিছু নাম্বারের প্যাটার্নেই সেটা পড়ছে। ঠিক আছে, এবং সেটা কি সংখ্যা দিয়ে আমরা শুরু করেছিলাম? প্রথমেই আমরা শুরু করেছিলাম শূন্য, তারপর এক দুই তিন চার পাঁচ ছয় এরকম ভাবে যাচ্ছে, এবং তারপর আরো হায়ার ডিজিটে আমরা পৌঁছেছি। এই সংখ্যাগুলো কি হয়, 1 2 3 4 করে, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার ছিল। ঠিক আছে, ন্যাচারাল নাম্বার কারা ছিল? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সম্পদ সম্পর্কে জেনেছি আমরা। আমরা এর আগে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা সম্পর্কে জেনেছি, কিংবা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার সম্পর্কে জেনেছি, কিংবা রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা সম্পর্কে জানা হয়েছে। তারপর ইরেশনাল নাম্বার বা অম্লদ সংখ্যা সম্পর্কে আমরা জেনেছি, এবং সবশেষে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার সম্পর্কেও কিন্তু আমাদের জানা হয়েছে এর আগে। ঠিক আছে, ছোটবেলায় যে ক্লাসগুলো আমরা করে এসেছি ক্লাস 10 পর্যন্ত, সেখানে বিভিন্ন ধরনের সংখ্যা নিয়ে আমরা আলোচনা করেছি। কিন্তু এই জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার, এই কথাটা কিন্তু আমরা 11-এ এসে ফার্স্ট শুনছি, ফার্স্ট জানছি এবং ফার্স্ট শিখবো যে জিনিসটা কি। কিন্তু তার আগে স্বাভাবিক সংখ্যা জিনিসটা কি ছিল, সেটা আমাদের স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা এন দিয়ে লিখতাম। ঠিক আছে, এন দিয়ে আমরা লিখতাম স্বাভাবিক সংখ্যার সেটকে, এবং সেটা কিরকম ভাবে দেখতে ছিল, সেটা হচ্ছে 1 2 3 4 এরকম ভাবে চলতো, অর্থাৎ এক থেকে শুরু করে এক ঘর করে করে বাড়তো। এটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা বা পজিটিভ ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, ধনাত্মক। আর হোল নাম্বার কারা? হোল নাম্বার কিন্তু পুরোপুরি সেম, শুধুমাত্র সেখানে একটা জিরো নতুন করে আসবে, সেখানে শুধুমাত্র একটা জিরো আসবে। ঠিক আছে, জিরো, তারপর 1 2 3 4 অ্যান্ড সো অন। ওকে, মানে ন্যাচারাল নাম্বারের সঙ্গে জিরো অ্যাড করলাম আমরা। তার মানে এখানে ন্যাচারাল নাম্বারের সঙ্গে জিরোকে আমরা যদি ইনক্লুড করি, অর্থাৎ সেট অফ ন্যাচারাল নাম্বার, তার সঙ্গে যদি আমি একটা জিরোকে
ইউনিয়ন করে দিই সিঙ্গেলটন সেট জিরোকে, তখন আমরা করবো সেটা হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। এবার পূর্ণ সংখ্যাটা কি হবে? পূর্ণ সংখ্যা ছিল হচ্ছে আমাদের কাছে সমস্ত ন্যাচারাল নাম্বার থাকবে, জিরো থাকবে, এবং টুগেদার উইথ দি নেগেটিভ অফ দি ন্যাচারাল নাম্বার, অর্থাৎ ন্যাচারাল নাম্বারগুলো হচ্ছে মাইনাস বা ঋণাত্মক, সেই জিনিসগুলো কিন্তু যখন ইনক্লুড করব তখন পুরো সেটটা হবে হচ্ছে ইন্টিজারের সেট বা পূর্ণ সংখ্যার সেট। অর্থাৎ সেখানে কারা থাকবে? সেখানে থাকবে হচ্ছে -3, -2, -1, মানে এরকম করতে করতে দেখেন মাইনাস চলছে, ঠিক আছে, -1000, -3000 সব চলছে এখানে। তারপরে -1 পর ডাইরেক্ট শূন্য আসবে এবং তারপর আবার পজিটিভ দিকে 1 2 3 4 করতে করতে চলতে থাকবে, ঠিক আছে, যেটাকে আমরা বলে থাকি তিনটে সেটে তাহলে ভাঙতে পারছি এটাকে। এটাকে আমরা জেড দিয়ে ডিনোট করি, এই যে সেটটা, এই সেটটাকে কিন্তু আমরা জেড দিয়ে ডিনোট করি। কি দিয়ে? না জেড দিয়ে, ঠিক আছে। এই যে পূর্ণ সংখ্যার সেট সেটাকে আমরা জেড দিয়ে ডিনোট করি, এবং সেটা কি হয়, এবং এরকম ভাবে লেখা হয়, এই যে এনটাকে লিখছি কিন্তু আমি ডবল স্ট্যান্ডার্ড দিয়ে, তারপর জেডটাকে লিখছি ডবল স্ট্যান্ডার্ড দিয়ে। যেটা সেট চ্যাপ্টারটা ভালো করে পড়ে এসছো তারা কিন্তু অলরেডি জানো ব্যাপারটা, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি কি করতে পারছি? -3, -2, -1, তারপরে একটা জিরো থাকছে, নেচার ওয়াইজ আমি আলাদা করে নিচ্ছি, আর 1 2 3 করে চলছে। তার মানে এই সেটটা হচ্ছে আমাদের কাছে জেড মাইনাস, অর্থাৎ নেগেটিভ ইন্টিজারের সেট, তার সঙ্গে একটা জিরো থাকছে, তার সঙ্গে পজিটিভ ইন্টিজারের সেট থাকছে, অর্থাৎ ন্যাচারাল নাম্বার থাকছে। এটাই কিন্তু অ্যাকচুয়ালি সেট অফ ন্যাচারাল নাম্বার। এখানেই তো 1 2 3 4 ওগুলো রয়েছে, ঠিক আছে। তো এই সমস্ত সংখ্যা সম্পর্কে আমরা জেনেছি, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তারপরে রয়েছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কিরকম ছিল? মূলদ সংখ্যা ছিল হচ্ছে, মূলদ সংখ্যার সেটকে আমরা সাধারণত কিউ দিয়ে লিখে থাকতাম, অর্থাৎ যার মধ্যে সমস্ত মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার থাকতো সেই সেটটাকে আমরা কিউ দিয়ে ডিনোট করি। এবং সেই সেটটা দেখতে কিরকম? সেটা হচ্ছে পি বাই কিউ আকারের ফর্ম গুলো থাকতো, ঠিক আছে। সেটা ইন্টিজারও হতে পারে বা কোনো ফ্র্যাকশনও হতে পারে। পি বাই কিউ আকারে থাকতো, যেখানে কিউটা অবভিয়াসলি নন জিরো, কারণ কিউটা জিরো হলে নিচে জিরো চলে আসবে, আর নিচে কোনো কিছু জিরো চলে আসা মানে কিন্তু আনডিফাইন হয়ে যাবে, ঠিক আছে। 1/0 যখন আমরা লিখবো সেটা কিন্তু আনডিফাইন হয়ে যাবে, তাই নিচে যেন জিরো না আসে তাই কিউটাকে নন জিরো রাখলাম। এবং পি আর কিউ কিন্তু উভয়ই ইন্টিজার হবে, উভয়ই কিরকম নাম্বার হবে? ইন্টিজার, অর্থাৎ বিলংস টু জেড। তো এই ধরনের ফ্র্যাকশন যেরকম হাফ হতে পারে, -10/5 হতে পারে, তো এগুলো হচ্ছে সব আমাদের কাছে, কিংবা 1/19 হতে পারে, এই সমস্ত হচ্ছে আমাদের কাছে কি হবে? ফ্র্যাকশন হতে, মানে ফ্র্যাকশন। কিংবা আমি যদি 1/2 মানে 1/1 লিখি, ওয়ানকে তো আমি লিখতে পারি 1/1, তাহলে 1/1টাকেও এরকম পি বাই কিউ আকারে লিখতে পারছি। তার মানে ওয়ানটাও একটা অবশ্যই রেশনাল নাম্বার, তার মানে যে কোনো পূর্ণ সংখ্যা হলো রেশনাল নাম্বার টুগেদার উইথ ফ্র্যাকশনস। আর অমূলদ সংখ্যা করা, যারা সমস্ত অমূলদ সংখ্যাকে আর আলাদা করে নোটেশন দেওয়া হয় না, সেটাকে কিউ এর কমপ্লিমেন্ট, বা যারা রেশনাল নয় তারাই হচ্ছে ইরেশনাল। যে সকল বাস্তব সংখ্যা রেশনাল নয় তারাই হলো ইরেশনাল, অর্থাৎ সমস্ত বাস্তব সংখ্যা, কিন্তু যারা রেশনাল নয় তারাই হলো ইরেশনাল, সেভাবে লেখা হয়। তাহলে সেটাই হচ্ছে অমূলদ সংখ্যা, ঠিক আছে। যেমন √2, √3, √5, এগুলো হচ্ছে সবাই আমাদের কাছে ইরেশনাল নাম্বার। তারপর তারপর পাই, এগুলো সব ইরেশনাল নাম্বার। যারা রেশনাল নয়, যাদেরকে রেশনাল আকারে আমরা প্রকাশ করতে পারবো না পি বাই কিউ আকারে, তারাই হচ্ছে আমাদের কাছে ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। অর্থাৎ যে সকল রিয়েল নাম্বার কিন্তু রেশনাল নয় তারাই হলো ইরেশনাল বা অমূলদ। বাস্তব কিন্তু মূলদ নয় মানেই অমূলদ। আর বাস্তব সংখ্যা মানে কি? সমস্ত রেশনাল ইরেশনাল সবাইকে মিলিয়ে হচ্ছে আমাদের কাছে বাস্তব সংখ্যা তৈরি হয়। অর্থাৎ সেটাকে রিয়েল নাম্বার দিয়ে লেখা হয়, এবং সেটা কি হয়? সমস্ত রেশনাল নাম্বার টুগেদার উইথ ইরেশনাল নাম্বার মিলিয়ে আমাদের কি হয়? বাস্তব সংখ্যা সেট। সেখানে ন্যাচারাল নাম্বারও রয়েছে, ইন্টিজারও রয়েছে, হোল নাম্বারও রয়েছে, রেশনাল নাম্বারও রয়েছে, ইরেশনাল নাম্বারও রয়েছে। সেগুলো সমস্ত রকম এতদিন আমরা যে সকল সংখ্যা নিয়ে পড়েছি সেই সমস্ত সংখ্যা সবাই হচ্ছে বাস্তব সংখ্যার সেটের অন্তর্গত, বা সেট অফ রিয়েল নাম্বারের মধ্যে ইনক্লুডেড, ঠিক আছে। কারণ সেট অফ রিয়েল নাম্বারের মধ্যেই তারা অবস্থান করছে, তারা সমস্তই বাস্তব সংখ্যা, প্রত্যেকেই রিয়েল নাম্বার। তাদের মধ্যে কেউই কিন্তু কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি। তাহলে এই জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারের কনসেপ্টটা এলো কোথা থেকে? মানে বাস্তব সংখ্যার মধ্যে যেমন অমূলদ, মূলদ, তারপর অখণ্ড সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা সবাই যেমন বাস্তব সংখ্যার সাবসেট, এই যে ন্যাচারাল নাম্বার তারা তো সবাই বাস্তব সংখ্যা। তার মানে ন্যাচারাল নাম্বারটা অবশ্যই আর এর সাবসেট, এই হোল নাম্বারটাও সেটটাও আর এর সাবসেট, ইন্টিজারের সেটটাও আর এর সাবসেট, কিংবা রেশনাল নাম্বারের সেটটাও আর এর সাবসেট, ইরেশনাল নাম্বারের সেটটাও আর এর সাবসেট। আর আর তো নিজেই নিজের সাবসেট, সেটা নিয়ে বলার কথাই নয়, ঠিক আছে, ইম্প্রপার সাবসেট।
কিন্তু এই সমস্ত যে নাম্বারগুলো আমরা শিখেছি এতদিন জেনেছি যাদের নাম, প্রত্যেকেই বাস্তব সংখ্যার অন্তর্গত, প্রত্যেকেই বাস্তব সংখ্যা। তার মানে বাস্তব সংখ্যার বাইরে কি আর কোনো সংখ্যা তার মানে হয় না? তাই তো মনে হচ্ছে। ঠিক আছে, এবার সেই ধারণাটাই আমরা আজকে ব্রেক করতে চলেছি এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশনের মাধ্যমে। ঠিক আছে, আমাদের কথার মধ্যেই কিন্তু বাস্তব সংখ্যা দিয়ে যেখানে শেষ হয়েছে, কথাটা বাস্তব, তার মানে সেই কথার মধ্যেই কিন্তু একটা আমাদের নতুনের আগমনের বার্তা কিন্তু রয়েছে। যেমন অনেক সময় আমাদের একটা সিনেমা যখন শেষ হয় তখন পরবর্তী যদি পার্ট থাকে তার কিন্তু কিছুটা ক্লু বা হিন্টস আমাদের দেওয়া থাকে, সেরকমই বাস্তব সংখ্যার মধ্যেই কথাটার মধ্যেই লুকিয়ে রয়েছে বাস্তব যদি হতে পারে অবাস্তব কেন হবে না। বাস্তব মানে রিয়েল লাইফে যেটা এক্সিস্ট করছে সেটা যদি হতে পারে তাহলে হাইপোথেটিক্যাল বা কাল্পনিক বা ইমাজিনারি কেন হবে না। তাহলে বাস্তব কথার মধ্যেই অবাস্তবের আমাদের সূত্রপাত কিন্তু রয়েছে, তার যোগসূত্র কিন্তু সেখান থেকেই চলে আসছে। এবং অবাস্তবের যে অস্তিত্ব সেটা আমরা বাস্তব সংখ্যার প্রপার্টি থেকেই বুঝতে পারবো যে না, এই প্রপার্টি গুলো স্যাটিসফাই করছে না, এই ধর্মগুলো তারা স্যাটিসফাই করার মতো তাদের ক্ষমতা নেই, তাই তারা বাস্তব সংখ্যা নয়, তাই তারা অন্য কিছু। এই অন্য কিছু ব্যাপারটাকেই আমরা কি নাম দেব, সেখান থেকেই আমাদের এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন, চ্যাপ্টারের সূত্রপাত, চ্যাপ্টারের কাজ শুরু। ঠিক আছে, এইভাবেই আমাদের পড়াতে অগ্রসর হতে হবে, একটা চ্যাপ্টার শুরু করতে হবে। এরকম ভাবে দুটো ফর্মুলা মুখস্থ করলে আমাদের কিন্তু কাজ হবে না। যারা ভালো ভালো নাম্বার পাচ্ছে, ভালো ভালো সমস্ত রকম কোয়েশ্চেন অ্যাটেন্ড করার জন্য যারা প্রিপেয়ার্ড হচ্ছে, তারা কিন্তু কনসেপচুয়ালি অনেক 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 বেশি স্ট্রং হচ্ছে, এবং সেই রকম স্ট্রং হওয়ার জন্য কিন্তু এই ধরনের ক্লাসই ফলো করতে হবে। শুধুমাত্র কিছু কয়েকটা বক বক করবো, বাতিলা দেবো আর দুটো ফর্মুলা বলবো, ওইভাবে অঙ্কের ক্লাস হয় না। ইনফ্যাক্ট অঙ্ক কেন, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কোনো ক্লাসই হওয়ার কথা নয়। ঠিক আছে, তাই ক্লাস এমনই হতে হবে যে ক্লাস থেকে আমরা অনেক কিছু জানতে পারছি, বুঝতে পারছি, শিখতে পারছি, কনসেপচুয়ালি অনেক অনেক বেশি স্ট্রং হতে পারছি। আদারওয়াইজ ওই রকম ক্লাস করার কোনো মানেই হয় না। ঠিক আছে, তাহলে এবার আমরা বাস্তব সংখ্যার বাইরে এবার একটু বেরোনোর চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা, এই অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বারস বোঝার আগে আমরা একটা ইকুয়েশন দিচ্ছি, সেটাকে আমরা আগে একটু সলভ করি। যেটা আমাদের খুব চেনা পরিচিত, এরকম টাইপের ইকুয়েশন কিন্তু আমরা সলভ করেছি অনেকবার এর আগেও। এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, আর একটা আমি দিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তো প্রথমে আমরা সলভ করি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তো সেটাকে সলভ করতে গেলে আমরা অবশ্যই লিখতে পারছি যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, তার মানে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার ওয়ান, এবং রুট ওভার ওয়ান মানে আমরা জানি যে প্লাস মাইনাস ওয়ান, ওয়ানের রুট করলে ওয়ানই হবে। তো এই ইকুয়েশনটা আমরা খুব সুন্দরভাবে ইজিলি সলভ করতে পারলাম, এবং এখানে কিন্তু আমাদের কোনো প্রবলেম হলো না সলভ করতে। এবার আমি আরো একটা ইকুয়েশন দিচ্ছি প্রায় সেম, একটু আলাদা করে দিচ্ছি। সেটা হচ্ছে ইকুয়েশনটা দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। সব সেম রাখলাম, শুধুমাত্র মাইনাস ওয়ানের পরিবর্তে এখানে আমি প্লাস ওয়ান দিচ্ছি। তাতে করে কি হচ্ছে, তাহলে আমরা যদি সেম নিয়মে সলভ করতে যাই তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এখানে ওয়ান করেছি, তো এক্স স্কোয়ার ইকুয়ালস টু এখানে মাইনাস ওয়ান করবো। ঠিক আছে, তো এই যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান করছে, যারা একটু কনসেপচুয়ালি অঙ্কটাকে বুঝতে চাইছো বা বোঝো, বা প্রত্যেকটা জিনিস তোমরা বুঝে বুঝে করার চেষ্টা করো, তারা কিন্তু তোমাদের মনে অবশ্যই একটা প্রশ্ন জাগবে যে হঠাৎ করে এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান, এতদিন তো কখনো আমরা কোনো সংখ্যার বর্গকে নেগেটিভ হতে দেখিনি, তাই তো? এখানে তোমাদের মনে অবশ্যই একটা প্রশ্ন জাগতে পারে যে কখনো তো প্রশ্নটা লিখি, তোমাদের কি প্রশ্নটা জাগতে পারে, কোনো বর্গকে নেগেটিভ দেখিনি, তাই তো? আচ্ছা, দেখোনি তো দেখোনি, সেটা হয়তো নাও, সেটা হয়তো হতেও পারে কোনো ক্ষেত্রে। তো আমি একটু আরো এগোই। ঠিক আছে, এখানে যেমন থার্ড স্টেপটা করেছি আগেরটাতে, এখানে আমি তারপরের স্টেপটা এগোই, তারপর সমস্ত কিছুর অ্যান্সার আমি দেব, যে কি কি হতে পারে, তোমাদের মনে কি কি প্রশ্ন জাগছে এবং সেই প্রশ্নের কি রকম উত্তর হবে এবং কেন হবে, সমস্তটা আমি অবশ্যই বলবো। তার জন্য আমাদের আরেকটু এগোনো দরকার। তো এই নিয়মে যদি আমি করি তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু তাহলে প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান। তো এটাকে আমরা যদি মেনে চলো, এখানে গিয়ে আরো অনেক জনের মনে প্রশ্ন আসতে পারে যে রুটের ভিতর মাইনাস ওয়ান, সেটাও তো কখনো দেখিনি।
ঠিক আছে, অনেকের মনে কি প্রশ্ন জাগবে এখন, যে রুটের ভিতর নেগেটিভ, তাই তো এরকম একটা প্রশ্ন জাগছে তো তোমাদের মনে, যে কখনো এক্স স্কোয়ার একটা বর্গ, সেটা কখনো পূর্ণবর্গ জিনিস, সেটা কখনোই মাইনাসের সঙ্গে সমান, সেটা আমরা দেখিনি কখনো। কিংবা এই এক্সটা, এক্স স্কোয়ার না, এটা এক্স হবে, এক্সটা যখন রুট করছি তখন রুটের ভিতর নেগেটিভ সংখ্যা চলে আসছে, সেটাও তো আমরা কখনো দেখিনি। তাহলে এখানে প্রবলেমটা কোথায়? তার মানে কি এখানে আমরা এতদিন যে বাস্তব সংখ্যা নিয়ে কাজ করেছি তার কিছু বাইরে বেরোনোর চেষ্টা করা হচ্ছে এখানে, বা তার কি বাইরে বেরিয়ে যাচ্ছে নলেজটা, বা আমরা বাস্তব সংখ্যার ক্ষেত্রে যেটা করেছি সেই জিনিসটা কেন এখানে ঘটছে না? আমাদের যে এই প্রশ্নগুলো, যে কখনো বর্গকে নেগেটিভ হতে দেখিনি কিংবা রুটের ভিতর কখনো নেগেটিভ আসতে দেখিনি, এই জিনিসগুলো সম্পূর্ণ প্রযোজ্য হচ্ছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে। বাস্তব সংখ্যার বর্গ করলে কখনোই নেগেটিভ হবে না, কিংবা বাস্তব সংখ্যা কোনো ক্ষেত্রে কোনো রুটের ভিতর নেগেটিভ সংখ্যা আসবে না। তার মানে এই যে জায়গাগুলো আসছে, তার মানে এটা বাস্তব নয় এমন কিছু ঘটনা ঘটছে এখানে, কিছু কাল্পনিক ঘটনা ঘটছে, কিছু হাইপোথেটিক্যাল ঘটনা ঘটছে, কিছু ইমাজিনারি জিনিস ঘটছে, কনসেপ্ট চলে আসছে, যেগুলো আমরা এখনো পর্যন্ত কখনো হতে দেখিনি, কিন্তু সেটা হচ্ছে। তার মানে আমাদের বাস্তব চিন্তা ভাবনার বাইরে গিয়ে কি কোনো নাম্বার রয়েছে? অবশ্যই আছে, এবং সেটাই হচ্ছে রুটের ভিতর মাইনাস চলে আসবে। এবং এই রুট ওভার মাইনাস ওয়ানটাই হচ্ছে সেই অবাস্তব জিনিসের, যেগুলো অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা, তাদের ইউনিটি, তাদের একক। ঠিক আছে, এই এক্স ইকুয়ালস টু যে প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান লিখলাম, এটাকেই ম্যাথমেটিশিয়ান অয়েলার ম্যাথমেটিশিয়ান অয়েলার তিনি একটা সিম্বল দিয়ে উল্লেখ করেছেন, কারণ এটার তো আমরা বাস্তব ভ্যালু বার করতে পারবো না। কারণ এতক্ষণই তো আমি এটাই বললাম যে বাস্তবে এরকম রুটের ভিতর মাইনাস ওয়ান আসতেই পারে না, তাহলে এটাকে বাস্তব ভ্যালু আমরা বার করতে পারবো না। এই জিনিসটাকে, এই কনসেপ্টটাকে, রুটের উপর মাইনাস ওয়ান রুটের ভিতর, এই কনসেপ্টটাকে ম্যাথমেটিশিয়ান অয়েলার আই দিয়ে প্রকাশ করেছেন। আই এর পুরো কথা হচ্ছে আয়োটা। ঠিক আছে, আয়ের পুরো কথা হচ্ছে আয়োটা। আমরা সংক্ষেপে সেটাকে আই লিখে থাকি। আই মানে কি? আই মানে হচ্ছে, তার মানে এখানে পেলাম রুট ওভার মাইনাস ওয়ান, রুটের ভিতর মাইনাস ওয়ান, সেটা হচ্ছে আয়ের তার মানে ডেফিনেশন। তাহলে আই মানে কি? আই মানে হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান, এবং যেটা অবশ্যই বাস্তব সংখ্যা নয়। এই যে আমি কথাটা বলছি বাস্তব সংখ্যা কি বাস্তব সংখ্যা নয়, আমি দাবি করছি এটা বাস্তব সংখ্যা নয়, কিন্তু প্রকৃতই কি এটা বাস্তব নয়, সেটা আমরা এবার দেখে নেব, যে না এটা বাস্তব কি বাস্তব নয়। একটা নতুন একটা সংখ্যা পেলাম, আই ইকুয়ালস টু রুট ওভার মাইনাস ওয়ান, যেটা কিনা বাস্তব সংখ্যার যে সকল নিয়ম, যে রুটের ভিতর নেগেটিভ চলে আসছে, সেই ঘটনা তো বাস্তবের ক্ষেত্রে হয় না। তাহলে কি আইটা অবাস্তব? আইটা প্রকৃতই অবাস্তব কিনা সেটা জানার জন্য বাস্তব সংখ্যার বা রিয়েল নাম্বারের সেটের একটা খুব বেসিক এবং সাধারণ, খুব সিম্পল একটা প্রপার্টি রয়েছে। তোমাদের দেখলে মনে হবে যে প্রপার্টিটা এত সিম্পল, এটা তো আমরা প্রপার্টি হিসেবে না ভেবে নর্মালি ভাবতে পারি যে না এরকমই তো হয়, যে দুটো সংখ্যা তোমাকে যদি দিয়ে দেওয়া হয়, সেই দুটো সংখ্যার নিজেদের মধ্যে হয় একজন বড় হবে, অথবা একজন ছোট হবে, অথবা দুইজনেই সমান হবে। তাই তো, তোমাদের দুইজনকে যে কোনো দুইজনকে যদি পাশাপাশি দাঁড় করে দেওয়া হয়, তাহলে হয় একজন আরেকজনের থেকে লম্বা হবে, কিংবা বেটে হবে, কিংবা তোমরা সমান সমান মাথায় মাথায় থাকবে। তো এই যে কনসেপ্টটা, সামান্য তিনটে কন্ডিশন চলে আসতে পারে, হয় বড়, নয় ছোট, নয় সমান। এই কন্ডিশন তিনটাকে একত্রে বলা হয় ল অফ ট্রাইকোটমি, বা ত্রিভাগ নিয়ম, অথবা অথবা ত্রিবিকল্প নিয়ম বলা হয়ে থাকে বাংলায়, যেটাকে ইংলিশে বলা হয় ল অফ ট্রাইকোটমি। ল অফ ট্রাইকোটমি মানে কি? যে কোনো দুটো রিয়েল নাম্বার যদি তোমাকে দেওয়া থাকে, যে এ কমা বি বিলংস টু যদি আর হয়, অর্থাৎ এ এবং বি, যদি বাংলায় বলি, দুটি বাস্তব সংখ্যা যদি হয়, তার মানে কি হতে পারে সেখানে? হয় এটা বড় হবে বি এর থেকে, অথবা এ ছোট হবে বি এর থেকে,
কিংবা এ আর বি সমান হয়ে যাবে। যে কোনো দুটো বাস্তব সংখ্যার ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়। একটা বাস্তব সংখ্যা অপরটার থেকে বড় হবে, কিংবা ছোট হবে, কিংবা সমান হবে, স্বাভাবিকভাবে এটাই বোঝাচ্ছে। তো এই যে বেসিক প্রপার্টিটা, যেটাকে আমরা ল অফ ট্রাইকোটমি বলছি, এতটাই সিম্পল, এটা তো আমাদের সাধারণ চোখে দেখে মনে হয় যে না এটা তো অবভিয়াস, এটা তো অবশ্যই হবে যে না দুটো সংখ্যা আমাকে দিয়ে দিলে হবেই, অবশ্যই একজন বড় হবে কিংবা একজন ছোট হবে কিংবা দুজনেই সমান। তো এরকম একটা বেসিক প্রপার্টি থেকে কি হতে পারে? এই বেসিক এবং সিম্পল এবং একদম মানে প্রাথমিক একটা প্রপার্টির মধ্যেই, বাস্তব সংখ্যার এই প্রাথমিক একটা প্রপার্টির মধ্যেই অবাস্তব সংখ্যা বা ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যার বীজ লুকিয়ে রয়েছে। কিভাবে? সেটা বোঝার জন্য আমরা এই সামান্য এই প্রপার্টিটা থেকেই আমরা বোঝাতে পারবো যে আই যে সংখ্যাটা নিলাম সেটা আদৌ বাস্তব কি অবাস্তব। ঠিক আছে? তো এই যে নতুন একটা সংখ্যা পেলাম আই, সেটা কি বাস্তব সংখ্যার মধ্যে পড়ছে, সেটা আমরা দেখি। তাহলে আমাদের মনে এখন প্রশ্ন জাগছে যে এত যে ন্যাচারাল নাম্বার পড়লাম কিংবা হোল নাম্বার পড়লাম কিংবা ইন্টিজার্স পড়লাম কিংবা রেশনাল নাম্বার পড়লাম কিংবা ইরেশনাল নাম্বার পড়লাম, সবাই তো বাস্তব সংখ্যা। এবং বাস্তব বাস্তব সংখ্যা তো অসীম সংখ্যক রয়েছে, ইনফাইনাইটলি মেনি রয়েছে। তো আই কি তা সেরকমই কোন একটা বাস্তব সংখ্যা? আমরা তো অসীম সংখ্যক বাস্তব সংখ্যার হয়তো তার মধ্যে এমন একটা সংখ্যা হয়তো থাকতেই পারে আই, যেটা কিনা যার ভ্যালু হচ্ছে √-1, তার প্রপার্টিটাই হয়তো এরকম যে রুটের ভিতর নেগেটিভ। তো আমরা তো সব বাস্তব সংখ্যা সম্পর্কে আমাদের আইডিয়া করা সম্ভব নয়। তো সেরকমই কি এরকম আইটা একটা বাস্তব সংখ্যা যার প্রপার্টি আমরা এখন প্রথম জানছি? অর্থাৎ আইটা কি সত্যি একটা বাস্তব সংখ্যা, নাকি বাস্তব সংখ্যার মধ্যেই পড়ছে না? সেটা বোঝার জন্য আমরা এই ল অফ ট্রাইকোটমি কথাটাকে ইউজ করলাম। ঠিক আছে? তো ল অফ ট্রাইকোটমি করতে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটো সংখ্যা, আমি ধরছি যে আইটা বাস্তব, আমি ধরে নিচ্ছি যে আইটা বাস্তব সংখ্যা যদি সম্ভব হয়। মনে করি, অর্থাৎ ইফ পসিবল লেট, যদি সম্ভব হয়। আদৌ সম্ভব কিনা আমরা জানি না, তাই যদি সম্ভব হয় আমরা ধরে নিচ্ছি যে আই হচ্ছে বাস্তব সংখ্যা। আইটা হচ্ছে একটা রিয়েল নাম্বার, আই বিলংস টু আর, মানে আই হচ্ছে একটা রিয়েল নাম্বার। তো আই মানে এখানে কি? আই মানে হচ্ছে √-1, যেটা। তো এখন আমরা জানি জিরোটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা, শূন্যটাও হচ্ছে একটা বাস্তব সংখ্যা। তাহলে আই কে যদি বাস্তব ধরি, আর শূন্য নিজেও একটা বাস্তব সংখ্যা, তাহলে আই এবং শূন্য দুটোই কিন্তু বাস্তব সংখ্যা। তা দুটোই যখন বাস্তব সংখ্যা, তখন ল অফ ট্রাইকোটমি কি বলছে? তখন ল অফ ট্রাইকোটমি আমাদের বলছে যে হয় আই এবং জিরো, তার মানে বাই ল অফ ট্রাইকোটমি আমরা কি বলতে পারছি? ল অফ ট্রাইকোটমি অনুযায়ী আইদার, আমরা কি দেখলাম ল অফ ট্রাইকোটমিতে দুটো রিয়েল নাম্বার দিলে হয় একটা ছোট, নয়তো বড়, নয়তো সমান। তার মানে আই আর জিরোকে যদি আমি বাস্তব সংখ্যা ধরি, জিরো তো বাস্তব সংখ্যা, সে নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আইটাকেও যদি আমি বাস্তব সংখ্যা হিসেবে ধরি, তার মানে নিশ্চয়ই তাদের মধ্যে ল অফ ট্রাইকোটমি খাটবে। অর্থাৎ আইটা হয় জিরোর থেকে ছোট হবে, আর আইটা জিরোর থেকে বড় হবে, কিংবা আইটা ইকুয়ালস টু জিরো হবে। তাই তো? আইটা লেস দেন জিরো হবে, অথবা আইটা গ্রেটার দেন জিরো হবে, অথবা আই ইকুয়ালস টু জিরো হবে। লেস দেন জিরো মানে হচ্ছে আই হচ্ছে নেগেটিভ, আই গ্রেটার দেন জিরো মানে আই হচ্ছে পজিটিভ, আর আই ইকুয়ালস টু জিরো মানে তো জিরোই। ঠিক আছে? আইদার তার মানে নেগেটিভ হবে, কিংবা পজিটিভ হবে, কিংবা জিরো হবে। তো সেটা আমরা দেখি এবার। তাহলে প্রথমে দেখি যে আইটা শূন্য কিনা। তো আই শূন্য কিনা সেটা আমরা অবভিয়াসলি নয়, সেটা তো আমরা দেখেই বুঝতে পারছি যে -1 কখনো শূন্যর সঙ্গে সমান হতে পারে না, √। আই মানে আমরা দেখলাম কত, আই মানে হচ্ছে √-1। তাহলে আই কি শূন্য? আমি যদি ধরি যে আই, আই ধরলাম শূন্য, তাতে কি গন্ডগোল হচ্ছে? তাতে গন্ডগোলটা কি হচ্ছে? তার মানে আই স্কোয়ার ইকুয়ালস টু শূন্য স্কোয়ার হবে। এবার আই মানে কত? √-1, তার আবার স্কোয়ার মানে শূন্য স্কোয়ার। √-1 এর রুট আবার স্কোয়ার, তার রুটটা উঠে যাবে, শুধুমাত্র -1 পড়ে থাকবে। আর জিরো স্কোয়ার মানে কত? জিরো। তাহলে -1 আর জিরো কি সমান? মাইনাস আর ওয়ান এবং জিরো কি কখনো সমান হতে পারে? সেটা তো ইম্পসিবল, সেটা তো অ্যাবসার্ড, সেটা তো অসম্ভব একটা জিনিস। তাই তো? তাহলে হুইচ ইজ অ্যাবসার্ড?
বা ইম্পসিবল বা অসম্ভব? আচ্ছা, তাহলে বুঝলাম যে -1 আর 0 যেহেতু সমান হতে পারে না, তার মানে এই ঘটনাটা অসম্ভব। তার মানে i আর 0, এই ঘটনাটা অসম্ভব ঘটনাটা কেন পেয়েছি? কারণ i আর 0 কে সমান ধরেছি বলে। তার মানে আইটা 0 নয়। তাহলে দেয়ার ফোর আই কিন্তু তার মানে শূন্য নয়। আই নট ইকুয়ালস টু 0 একটা পেলাম। তাহলে i 0 নয়। এবার দেখি আইটা পজিটিভ কিনা, আইটা ধনাত্মক কিনা। ধনাত্মক মানে হচ্ছে i greater than 0 কিনা আমরা দেখবো। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে i greater than 0 কিনা আমরা চেক করতে চাইছি। আমি ধরে নিচ্ছি আইটা greater than 0, তাতেও কি প্রবলেম হচ্ছে? i greater than 0 মানে আই স্কোয়ার নিশ্চয়ই greater than 0 স্কোয়ার হবে। আচ্ছা, i² greater than 0 স্কোয়ার মানে কি? আই স্কোয়ার মানে কত? √(-1) greater than 0 স্কোয়ার। √(-1) এর স্কোয়ার মানে কত? -1। আর 0 স্কোয়ার মানে কত? 0। তার মানে -1টা 0 থেকে বড় হয়ে যাচ্ছে। -1 কি 0 থেকে বড় হতে পারে কখনো? -1 হচ্ছে নেগেটিভ সংখ্যা, ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা কখনোই 0 থেকে বড় হয়ে যেতে পারে না। ঋণাত্মক সংখ্যা কখনোই 0 থেকে বড় হতে পারে না। তাই তো? তার মানে এই ঘটনাটাও সত্যি নয়। তাই তো? তাহলে এটাও অ্যাবসার্ড। এটাও পসিবল নয়। তার মানে অবশ্যই তাহলে আইটা কোনো মতে 0 থেকে বড় নয়। আইটা তো আমরা দেখলাম যে 0-র সঙ্গে সমানও নয়, আবার আইটা পেলাম আইটা 0 থেকে বড় নয়। অর্থাৎ আইটা পজিটিভ নয়। আই ইজ নট পজিটিভ। 0 থেকে বড় নয় মানে তো পজিটিভ নয়। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে আইটা বাস্তব সংখ্যা যেহেতু ধরছি, এখন বাস্তব সংখ্যা কিন্তু হয় সেটা পজিটিভ হবে, নয়তো নেগেটিভ হবে, নয়তো শূন্য হবে। এমন কোনো বাস্তব সংখ্যা আমরা কখনো পেয়েছি নাকি যেটা পজিটিভও নয়, নেগেটিভও নয়, শূন্যও নয়? তার মানে আইদার পজিটিভ হবে, নয়তো 0 হবে, নয়তো নেগেটিভ হবে। তো এখানে আমরা আইটা যদি বাস্তব সংখ্যা হয়, তার মানে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আইটা 0 নয়। প্রথম কেসে দেখলাম আইটা 0 হতে পারছে না, কারণ 0 হলে -1 আর 0 সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ অ্যাবসার্ড কিছু একটা চলে আসছে, ইম্পসিবল বা অসম্ভব কিছু একটা চলে আসছে, যেটা কখনো হয় না। তার মানে -1 আর 0 যেহেতু সমান হতে পারে না, তার মানে i আর 0 সমান নয়, সেটা মানলাম। তাহলে আইটা নিশ্চয়ই পজিটিভ বা নেগেটিভ। তো পজিটিভও দেখতে পাচ্ছি হচ্ছে না, কারণ পজিটিভ হতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে -1টা 0 থেকে বড় হয়ে যাচ্ছে। আর -1 তো মোটেও 0 থেকে বড় নয়, কারণ -1 হচ্ছে নেগেটিভ আর 0 হচ্ছে 0। তো 0 থেকে কখনো নেগেটিভ সংখ্যা বড় হতে পারে না। তাহলে এক্ষেত্রেও অসম্ভব বা অ্যাবসার্ড বা ইম্পসিবল কিছু একটা জিনিস চলে আসছে। ফলে আইটা অবশ্যই greater than 0 নয়, আইটা পজিটিভও নয়। তার মানে আইটা তো নেগেটিভ হবেই। 0 হচ্ছে না, পজিটিভও হচ্ছে না, তার মানে আইটা নেগেটিভ। দেখা যাক আইটা নেগেটিভ কিনা, সেটাও দেখা যাক। তাহলে এতক্ষণ আমরা পেয়ে গেছি যে আইটা 0 নয়, পজিটিভ নয়, তার মানে আইটা নেগেটিভ আমরা মনে হচ্ছে, তাই তো? দেখা যাক। আই হচ্ছে <<0 ঠিক আছে। i <<0 মানে আই স্কোয়ার অবভিয়াসলি greater than 0 স্কোয়ার। সবসময় কিন্তু এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে যে লেস দ্যানই থাকুক আর গ্রেটার দ্যানই থাকুক, স্কোয়ার করলে কিন্তু গ্রেটার দ্যানই হবে। যেমন ধর -2 0 থেকে ছোট, কিন্তু -2 এর স্কোয়ার করলে কত হয়? -2 এর স্কোয়ার কিন্তু -স্কোয়ার প্লাস এবং 2 স্কোয়ার 4। আর 0 স্কোয়ার করলে কত হয়? 0ই হবে। তাহলে 4 কিন্তু 0 থেকে বড়। তাহলে স্কোয়ার যখন করলাম তখন কিন্তু ইনইকুয়ালিটি উল্টে গেল। -2 স্কোয়ার greater than 0 স্কোয়ার হলো। -2 0 থেকে ছোট হতে পারে, কিন্তু -2 স্কোয়ার করার সময় বা দুই দিকে স্কোয়ার করার সময় ইনইকুয়ালিটি কিন্তু গ্রেটার দ্যানে পরিণত হয়ে গেল। তাই তো? কারণ -2 স্কোয়ার মানে 4 আর 0 স্কোয়ার মানে 0। আমি যদি এখানেও লেস দ্যান আছে বলে লেস দ্যান রাখি, তাহলে তো 4 <<0 হয়ে যাবে, সেটা সম্ভব নয়। 4 তো 0 থেকে বড়। তাহলে অবশ্যই i <<0 মানে স্কোয়ার করছি মানে আই স্কোয়ার >(0 স্কোয়ার হবে। আর আই স্কোয়ার মানেই তো √(-1) এর স্কোয়ার। আর √(-1) স্কোয়ার মানেই হচ্ছে -1। রুট আর স্কোয়ার থাকলে সবসময় রুট আর স্কোয়ার দুটোই উঠে গিয়ে শুধুমাত্র ভিতরের সংখ্যাটা থাকে। আর 0 স্কোয়ার মানে 0, তার মানে আবার একই ঘটনা ঘটে গেল, -1 আবার নাকি 0 থেকে বড় বলছে। তো এটাও তো ইম্পসিবল।
তাহলে প্রথমে দেখলাম আইটা জিরো হতে পারছে না, তারপর আইটা পজিটিভও হতে পারছে না, আবার এখন দেখতে পাচ্ছি আইটা নেগেটিভও হতে পারছে না। একটা বাস্তব সংখ্যা সে পজিটিভও হতে পারছে না, নেগেটিভও হতে পারছে না, জিরো হতে পারছে না, এটা হতেই পারে না। বাস্তব হলে সে হয় তিনটের মধ্যে যে কোনো একটা হবে, হয় জিরো কিংবা নন জিরো, আর নন জিরো হলে হয় পজিটিভ নয়তো নেগেটিভ। তিনটের কোনো ক্ষেত্রেই সে পড়ছে না, কোনো রিজিয়নেই সে পড়ছে না, তার মানে বাস্তব সংখ্যার রিজিয়নেই সে নেই, সে বাস্তবই নয় তার মানে। তার মানে আই সংখ্যাটা বাস্তবই নয়। ঠিক আছে, তার মানে আইটা নেগেটিভও হতে পারছে না, তার মানে আই ইজ neither zero nor positive nor negative। আই এমন একটা সংখ্যা যেটা কিনা জিরোও নয়, পজিটিভও নয়, নেগেটিভও নয়, তার মানে সে আর যাই হোক বাস্তব সংখ্যা নয়। বাস্তব সংখ্যা পজিটিভ নেগেটিভ শূন্য ছাড়া আর কিছু হতে পারে না। ঠিক আছে, তার মানে আই ইজ নট এ রিয়েল নাম্বার। অর্থাৎ আই বাস্তব সংখ্যা নয়। ঠিক আছে, আমরা এমন অনেক সময় ভাবি যে কোনো কিছু যে যেটা বাস্তবে এক্সিস্ট করছে না, বাস্তবে আমাদের কাছে নেই, অথচ কল্পনায় আমরা তাকে নিয়ে অনেক কিছু ভেবে ফেলি। সেই সমস্ত নিয়ে আমরা কিন্তু অনেক কিছু ভাবি কল্পনায়। তো সেটা আমাদের কাল্পনিক জগতে এক্সিস্ট করছে কিন্তু বাস্তব জগতে নেই। অর্থাৎ এই আইটা বাস্তব সংখ্যা নয়। তার মানে সে কিরকম সংখ্যা? সে কাল্পনিক সংখ্যা, সে কল্পনায় রয়েছে। তার যে প্রপার্টি গুলো, রুটের ভিতর নেগেটিভ চলে আসছে, বর্গ করলে নেগেটিভ আসছে, এই সমস্ত জিনিসপত্র, এগুলো কিন্তু বাস্তব ক্ষেত্রে ঘটতেই পারে না, বাস্তব সংখ্যার ক্ষেত্রে হয় না। তার মানে এটা অবশ্যই বাস্তব নয়, আর বাস্তব যে নয় সেই অবাস্তব, সেই হচ্ছে কাল্পনিক। তার মানে আই সংখ্যাটা কিরকম সংখ্যা? আই হলো কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা। বা ইমাজিনারি নাম্বার। তাহলে বোঝা গেল, এই হচ্ছে আই এর কনসেপ্ট, যেখানে আই হচ্ছে আমাদের কাছে একটা অবাস্তব সংখ্যা। তাহলে এখান থেকেই আমরা বাস্তব জগতের বাস্তব সংখ্যার যে জগৎ, বাস্তব সংখ্যার যে ফ্যামিলি, সেখান থেকে বেরোলাম। এবং এই অবাস্তব সংখ্যাগুলো বা কাল্পনিক সংখ্যাগুলো নিজেদের মতো একটা করে জগৎ তৈরি করে নিয়েছে, একটা অঙ্কের ভাষায় একটা সেট তৈরি করেছে, একটা ফ্যামিলি তৈরি করে নিয়েছে। যেই ফ্যামিলির মধ্যে যারা থাকছে তারাই হচ্ছে কাল্পনিক সংখ্যা, তারাই হলো অবাস্তব সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ যেমন আমি যদি এখন বলি একটা নতুন ইকুয়েশন আমি দিচ্ছি, সামথিং এক্স স্কোয়ার মাইনাস বা প্লাস 4 দিয়ে দিলাম ইকুয়ালস টু 0। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো না, এক্স স্কোয়ার ইকুয়ালস টু -4। তার মানে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস √/-4। তার মানে এক্স ইকুয়ালস টু √/, আমরা মাইনাসটাকে লিখতেই পারি -1 আকারে এবং ফোরটাকে লিখতে পারি 4 আকারে। তার মানে সেটাকে আমরা বলতেই পারি এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস √/-1 একটা ইন্টু √4। তার মানে জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস √/-1, মানে এক্ষুনি বললাম আমি কি, সেটাকে আই দিয়ে এক্সপ্রেস করা হয়, কারণ বাস্তব জগতে তার কোনো ভ্যালু নেই, ফলে তার কোনো পার্টিকুলার ভ্যালু পাবো না। সেটাকে একটা সিম্বলিক্যালি লেখা হয়, সেটা হচ্ছে আই। ঠিক আছে, ম্যাথমেটিশিয়ান অয়েলার সেটাকে আই দিয়ে রিপ্রেজেন্ট করেছেন। আর √/4 মানে কত? √/4 মানে হচ্ছে 2। ঠিক আছে, তার মানে এই যে এক্স এর দুটো ভ্যালু পেলাম, একটা হচ্ছে 2y আর একটা হচ্ছে -2y। তো এই যে ভ্যালুগুলো সেগুলো সবই কিন্তু কাল্পনিক সংখ্যা, যেগুলো আই এর মাল্টিপেলে রয়েছে। ঠিক আছে,
তাহলে এটা গেল কাল্পনিক সংখ্যা, এবং আগে আমরা নিচু ক্লাস পর্যন্ত যা পড়েছি সব বাস্তব সংখ্যা। তাহলে এই বাস্তব এবং কাল্পনিকের কি কোনো যোগসূত্র রয়েছে? এই বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যার কি কোনো রকম যোগসূত্র রয়েছে? আমরা যেমন এর আগে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার একটা যোগসূত্র পেয়েছিলাম, যেটাকে আমরা বলতাম মিশ্র করণী বা বা মিক্সড সার্ট। সেখানে কিরকম ছিল? সামথিং 2 + √3। ক্লাস 10 আমরা পড়েছি করণী বলে চ্যাপ্টারটা। 2 + √3 কিংবা 5 + √7, যেখানে 5টা হচ্ছে আমাদের কাছে বলতাম মূলদ অংশ, এবং √7টা থাকতো অমূলদ অংশ। অর্থাৎ রেশনাল পার্ট, এবং এই পোর্শনটা হচ্ছে ইরেশনাল পার্ট। এবং দুটোকে একসঙ্গে মিলিয়ে আমি বলতাম যে সেটা করণী। তো 5 হচ্ছে একটা মূলদ অংশ, কারণ 5টা হচ্ছে একটা মূলদ সংখ্যা, √7 হচ্ছে একটা অমূলদ সংখ্যা, দুজনের কিন্তু কম্বিনেশন একটা নতুন সংখ্যা তৈরি হয়েছে। সেই সংখ্যাটা কিন্তু অবশ্যই একটা বাস্তব সংখ্যা। সেটা কিন্তু অবশ্যই একটা বাস্তব সংখ্যা। তো সেরকমই এক্ষেত্রেও এই যে জায়গাটাতে আমরা বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যার মধ্যে একটা যোগসূত্র স্থাপন করতেই পারি। তাদের কম্বিনেশন একটা নতুন সংখ্যা আমরা পেতে পারি। যেমন কি? যেমন এরকম হতেই পারে যে আমি নিচ্ছি নতুন একটা ইকুয়েশন নিলাম, সামথিং x² + 2x, x² - 2x প্লাস +10 = 0, এরকম ধরছি। এই ইকুয়েশনটাকে কেউ যদি আমাকে বলে এখন সলভ করতে, এই ইকুয়েশনটাকে যদি বলা হয় সলভ করতে হবে, তাহলে আমরা কি করতে পারি সেখান থেকে? সেটাকে আমরা লিখতেই পারি x² - 2x + 1 + 9 = 0। তার মানে x² - 2ab + b²। 1টাকে আমি 1² বলতেই পারি, 1 এর পরে যাই দিই না কেন সেটা 1ই থাকবে। আর 9টাকে আমি মাইনাস করে ওদিকে নিলাম। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? x - 1 এর হোল স্কোয়ার চলে আসছে ফর্মুলাটা, = -9। তাহলে এবার যদি আমি রুট করি, তাহলে x - 1 = প্লাস মাইনাস √9 আসবে। এবং সেখান থেকে আরো কি করা যাচ্ছে দেখ, প্লাস মাইনাস √9, √- পরের মতো আমরা সেটাকে কি লিখতে পারি? 3i লিখতে পারি। তার মানে এটা মানে কত? এটা মানে তো এরকম। তার মানে কত হচ্ছে? x - 1 = +-9 এর রুট মানে 3, আর -1 এর রুট মানে হচ্ছে i। আর আমি যদি 1টাকে ওদিকে পাঠাই, তাহলে x = 1 ± 3i, 1 ± 3i। অর্থাৎ সংখ্যা দুটো যেটা দাঁড়াচ্ছে এখান থেকে, সেটা হচ্ছে x = একটা 1 + 3i, একটা হচ্ছে 1 - 3i। তো আগেরটা আমরা যদি শুধুমাত্র 1 বলি, সেটা আমরা দেখে বুঝতে পারছিস না সেটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা। সেটা হলো বাস্তব সংখ্যা। আর এতক্ষণ আমরা বুঝে গেছি, যদি 3i বলি বা i জাতীয় কোনো i যুক্ত কোনো সংখ্যা বলি যার সঙ্গে মাল্টিপ্লাই রয়েছে, সেটা হচ্ছে অবাস্তব সংখ্যা। তাহলে 1টা হচ্ছে বাস্তব সংখ্যা, 3i-টা হচ্ছে অবাস্তব সংখ্যা। তাহলে এখন যে সংখ্যাগুলো বেরোলো 1 + 3i, 1 - 3i, তারা কি নতুন কিছু? তাহলে তাকে আমি কোন ক্যাটাগরিতে ফেলবো? সে তো 1ও রয়েছে, 3i-ও রয়েছে। 1টা বাস্তব, 3i-টা হচ্ছে অবাস্তব। তার মানে সেটা বাস্তব সংখ্যার ক্যাটাগরিতে ফেলবো না অবাস্তব সংখ্যার ক্যাটাগরিতে ফেলবো? তাই আমি পুরোপুরি অবাস্তব বলতে পারছি না, কারণ 1 পোর্শনটা এখানে রয়েছে। তো এইরকম অবস্থায় এই ধরনের সংখ্যাগুলোকেই আমরা এখন বলে থাকি জটিল সংখ্যা, যার মধ্যে
বাস্তব অংশও রয়েছে, অবাস্তব অংশও রয়েছে, কিংবা পুরোপুরি সে কমপ্লিটলি বাস্তব হতে পারে কিংবা কমপ্লিটলি অবাস্তব হতে পারে, সব ক্ষেত্রেই। তাহলে সেটা বাস্তব সংখ্যাই হোক কিংবা অবাস্তব সংখ্যাই হোক, কিংবা তাদের মিক্স যদি হয়, সমস্ত ধরনের সংখ্যাকেই একত্রে বলা হচ্ছে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। সেটা পিওরলি বাস্তবও হতে পারে, রিয়েল হতে পারে, পিওরলি ইমাজিনারি হতে পারে, কিংবা তাদের কম্বিনেশন হতে পারে। সেই সমস্ত ধরনের সংখ্যাকে একত্রে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা নামে অভিহিত করা হচ্ছে। তেমন এখন আমরা কমপ্লেক্স বাস্তব সংখ্যার বাইরেও বেরোলাম, এবং বাইরে বেরিয়ে একটা নতুন ধরনের সংখ্যা পেলাম, সেটা হচ্ছে অবাস্তব সংখ্যা। এবং এই বিশুদ্ধ বাস্তব বা বিশুদ্ধ অবাস্তব কিংবা বাস্তব অবাস্তবের কম্বিনেশন, সমস্ত ধরনের সংখ্যাকে একত্রে যেটা বলা হচ্ছে সেটাই হলো জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, এবং এটা হচ্ছে মোস্ট জেনারেলাইজড ভার্সন অফ এনি নাম্বার। ঠিক আছে, একটা ন্যাচারাল নাম্বারও তার মানে কমপ্লেক্স নাম্বার, একটা রেশনাল নাম্বারও তার মানে কমপ্লেক্স নাম্বার, যেটাকে একদিন রিয়েল নাম্বার হিসেবে ধরেছি, একটা ইন্টিজার যেটাকে আমরা পূর্ণ সংখ্যা, যেটাকে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা হিসেবে ধরেছি, সেটাও কমপ্লেক্স নাম্বার। সমস্তটাই কমপ্লেক্স নাম্বার, বিকজ বাস্তব সংখ্যা নিজেই হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। ঠিক আছে, তার মানে জটিল সংখ্যা যদি সাধারণ আকার দেখতে পাই, তাহলে সেটা হচ্ছে এরকম কম্বিনেশন আকারে রয়েছে, যেখানে প্রথম অংশটা দেখতে পাচ্ছি ওয়ান, যেটা কিনা একটা বাস্তব সংখ্যা, যেটা কিনা একটা আই বর্জিত সংখ্যা, অর্থাৎ সেটা বাস্তব সংখ্যা। এটাকে আমরা বলে থাকি বাস্তব অংশ সংখ্যাটার বা রিয়েল পার্ট। এবং থ্রি আই পোর্শনটাকে আমরা বলে থাকি, মূলত থ্রিটাকে আমরা বলে থাকি অবাস্তব অংশ, কারণ সেখানে আই সংযুক্ত রয়েছে। বা ইমাজিনারি পার্ট। তাহলে একটা টোটালটাকে মিলিয়ে, হুম, আমরা যখন মূলদ অংশ অমূলদ অংশ পুরো জিনিসটাকে মিলিয়ে এখানে বলেছিলাম সেটা একটা করণী। ঠিক আছে, পুরো সংখ্যাটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা, সেরকম এখানে বাস্তব অংশ অবাস্তব অংশকে মিলিয়ে টোটাল সংখ্যাটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। টোটাল সংখ্যাটাই হলো একটা কমপ্লেক্স নাম্বার। এই হলো চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন, যেখান থেকে আমাদের চ্যাপ্টারটা শুরু। প্রথমেই এখানে কিন্তু দুটো ফর্মুলা লিখবো আর অঙ্ক হয়ে যাবে, সেরকম ভাবে কিন্তু আমি করাই না, সেটা কিন্তু করাবো না, সেরকম করানোর চ্যানেলের কিন্তু বা ভিডিওর কিন্তু অভাব নেই ইউটিউবের বুকে। সেরকম দুটো ফর্মুলা লিখবো আর অঙ্ক করবো, ওরকম ভিডিও প্রচুর পেয়ে যাবে। কিন্তু এতটা নিখুঁত কনসেপচুয়ালি তোমাদের স্ট্রং করার মতো ভিডিও খুব হাতে গোনা আছে, বা নেই বললেই চলে। তাই প্রথম থেকে যদি তোমরা এই ধরনের ভিডিও ফলো করতে থাকো, তোমাদের গোড়া থেকে একদম মজবুত হতে বাধ্য। কনসেপচুয়ালি তোমরা অনেক 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 বেশি স্ট্রং থাকবে, অনেক বেশি কোয়েশ্চেন অ্যান্সার অ্যাটেম্প করার জন্য কিন্তু নিজেদের মেন্টালি প্রিপেয়ার থাকবে। এবং তোমাদের কোয়েশ্চেন দেখলেই সলিউশন কি হবে সেই সমস্ত জিনিস তোমাদের মাথা থেকে বেরিয়ে যাবে। আর আমি যে শর্ট ট্রিক্স গুলো করাবো, সেই শর্ট ট্রিক্স তো বুঝতে গেলে কিন্তু আমাদের একটু কনসেপচুয়ালি না জানা থাকলে হবে না। শর্ট ট্রিক্স কিন্তু কনসেপ্ট ছাড়া কখনো শর্ট ট্রিক্স হয় না। আমরা একটা চ্যাপ্টারের কোন রকম কনসেপ্টই নেই, শুধুমাত্র একটা শর্ট ট্রিক্স জানবো আর সব অঙ্ক হয়ে যাবে। কম্পিটিটিভ এক্সামে বা বোর্ডের এক্সামে কিন্তু সেই ধরনের প্রবলেম অ্যাভয়েড করেই তারা কোয়েশ্চেন দেয়, যাতে করে শর্ট ট্রিক্স এক লাইনে হয়ে যাবে সেরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু অ্যাভয়েড করে। ফলে সেক্ষেত্রে আমাদের যে ধরনের প্রবলেম আসে সেগুলোকে সলভ করতে গেলে কিন্তু কনসেপ্টই আমাদের কাজে লাগবে। আমাদের কিন্তু কনসেপচুয়ালি সলভ করতে হবে বেশি। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে আমাদের কাছে কমপ্লেক্স নাম্বারের সূত্রপাত, যেখানে বাস্তব অংশ রয়েছে, অবাস্তব অংশ রয়েছে, কিংবা এমন হতেই পারে যে পুরোপুরি সে অবাস্তব, অর্থাৎ যেমন থ্রি আই যদি লিখি, যার কোনো সংখ্যা বাস্তব অংশটা শূন্য, তো সেটা কি মানে সেটা কি কমপ্লেক্স নাম্বার নয়? সেটা অবশ্যই কমপ্লেক্স নাম্বার। এটা হচ্ছে তার রিয়েল পার্ট আর এটা হচ্ছে তার ইমাজিনারি পার্ট, তার টোটালটা অবশ্যই সে কমপ্লেক্স নাম্বারেই পড়ছে। কিংবা আমি যদি বলি এখন টু, তাহলে টুটা কি কমপ্লেক্স নাম্বার নয়? টুটা অবভিয়াসলি কমপ্লেক্স নাম্বার, যেখানে আই ইন্টু জিরো রয়েছে। তাহলে টুটা হচ্ছে সেখানকার বাস্তব অংশ, আর জিরোটা হচ্ছে এই পোর্শনটা হচ্ছে তার কাছে অবাস্তব অংশ। তার মানে টোটালটা অবভিয়াসলি কমপ্লেক্স নাম্বারের ফরম্যাটেই পড়ছে।
তার মানে বিশুদ্ধ সে যদি বাস্তবও হয় কিংবা বিশুদ্ধ অবাস্তবও হয় কিংবা দুইজনের কম্বিনেশন নন জিরো কম্বিনেশনও যদি হয়, প্রতি ক্ষেত্রেই কিন্তু সেটা একটা কমপ্লেক্স নাম্বার বা একটা জটিল সংখ্যাকেই ইন্ডিকেট করছে বা রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, তার মানে জটিল সংখ্যার যদি বেসিক এবং জেনারেলাইজড রিপ্রেজেন্টেশন দেখা যায়, অ্যালজেব্রাইক রিপ্রেজেন্টেশন বা বীজগাণিতিক আকার দেখতে হয় একটা জটিল সংখ্যা, সেটা কিন্তু দাঁড়াবে a প্লাস আইবি ফর্মে। ঠিক আছে, 0+3i বা 2+i0 কিংবা 1+3i, এগুলো সমস্তটাই কিন্তু পড়ছে a প্লাস আইবি ফর্মে পড়ছে। সমস্তটা কিরকম ফর্মে পড়ছে? a প্লাস আইবি ফর্মে পড়ে যাচ্ছে। যেখানে একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো, এই যে সংখ্যাগুলো, এই যে 1 কিংবা এই 3, দুটোই কিন্তু নিজে বাস্তব। 1 এবং 3 কিন্তু নিজে বাস্তব সংখ্যা। 1 এবং এখানে যেমন ধর -3 রয়েছে, সেটা কিন্তু বাস্তব সংখ্যা, দুইজনেই বাস্তব সংখ্যা। কিংবা এখানে 0 রয়েছে, এখানে 3 রয়েছে, বাস্তব সংখ্যা। এখানে 2 রয়েছে, এখানে 0 রয়েছে, এগুলো সবই বাস্তব সংখ্যা। তার মানে এই যে আমি বলছি যে a প্লাস আইবি ফর্মে থাকবে একটা কমপ্লেক্স নাম্বার, সেখানে a এবং b কিন্তু দুইজনেই বাস্তব সংখ্যা হবে। কেন বাস্তব সংখ্যা হবে? আমি যদি দুইজনেই অবাস্তব হয়ে যায় বা বিটাও যদি অবাস্তব হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি প্রবলেম হতে পারে? আমি বললাম ওয়ান মানে এর ভ্যালুটা হচ্ছে 1 বা 0ই নিচ্ছি, তো সেটা বাস্তব সংখ্যা মানলাম। কিন্তু বি এর ভ্যালুটা আমি নিচ্ছি সামথিং আই। ঠিক আছে, বি এর ভ্যালুটা নিয়ে নিচ্ছি আমি আই, তো সেটা একটা অবাস্তব সংখ্যা, সেটা রিয়েল নাম্বার নয়। তো রিয়েল নাম্বার না হলে আমরা টোটালি কি কমপ্লেক্স নাম্বার পাচ্ছি? এবার দেখা যাক। তাহলে a প্লাস আইবি করলে কত পাবো? a করলে 0, আর আইবি করলে হচ্ছে আই, আর বি এর ভ্যালু কত? সেটাও আই। তখন ওভারঅল আই স্কোয়ার পাচ্ছি। ওভারঅল আমরা কত পাচ্ছি? আই স্কোয়ার। আর আই স্কোয়ার, আই মানে কত? আই মানে হচ্ছে √/-1, আর তার আবার স্কোয়ার রয়েছে, তার আবার স্কোয়ার। তা √/-1 এর স্কোয়ার একটু আগে বললাম, সেটা কত হচ্ছে? রুট আর স্কোয়ার উঠে যায়, সবসময় -1 হয়ে যাবে, তার মানে ভিতরটুকুই থাকবে। রুটও করছি আবার স্কোয়ারও করছি, কারোর কাছ থেকে 2 টাকা নিয়েও নিচ্ছে, আবার থেকে 2 টাকা দিয়েও দিচ্ছি। তার মানে তার কাছে যা ছিল তাই থাকলো, মানে -1টাই থাকলো। তো -1 তো বাস্তব সংখ্যা, সে তো অবাস্তব সংখ্যা নয়। তাহলে a প্লাস আইবি কিন্তু করলে, আমি যদি বিটাকে অবাস্তব হিসাবে ধরি, বিটাকে যদি বাস্তব না নিই, তাহলে কিন্তু ওভারঅল আমি বাস্তব সংখ্যা পাচ্ছি। তো আমরা যদি অবাস্তব অংশ রাখতে হয়, টোটালি মানে বাস্তব অবাস্তবের কম্বিনেশন পেতে হয়, তাহলে অবশ্যই এ এবং বি দুজনকেই বাস্তব সংখ্যা হিসেবে নিতে হবে, তবে গিয়ে আই বিটা একটা অবাস্তব হবে। ঠিক আছে, বি যদি অবাস্তব হয় আবার আইও অবাস্তব, দুজনের গুণফল কিন্তু একটা বাস্তব সংখ্যা দিয়ে দিচ্ছে, সেটা কিন্তু তাহলে টোটালি আমরা কোনো অবাস্তব আর অংশ থাকলো না সেখানে। ঠিক আছে, যেমন একটা যদি দ্বিঘাত সমীকরণ নিই, ax² প্লাস bx প্লাস c। আমি বলছি দ্বিঘাত সমীকরণ, অথচ এটা যদি শূন্য হয়ে যায়, তাহলে কি এটা দ্বিঘাত সমীকরণ থাকবে? তাহলে কি আর এটা দ্বিঘাত সমীকরণ থাকবে? সেটা দ্বিঘাত সমীকরণ তো থাকবে না তাহলে। কারণ দ্বিঘাত সমীকরণ হচ্ছে কারণ x² যুক্ত টার্মটা আছে বলে। এখন এটাকে যদি শূন্য করে দিই, তাহলে x² যুক্ত টার্মটাই থাকবে না, তার মানে সেটা দ্বিঘাত সমীকরণই থাকবে না। যার জন্য দ্বিঘাত সমীকরণ বলছি, সেটাই যদি শূন্য হয়ে যায়, তাহলে তো দ্বিঘাত থাকবে না। তাই আমি যদি অবাস্তব অংশ পেতেই হয়, আমি যদি বিটাকেও অবাস্তব নিই আর আইটা নিজে অবাস্তব, গুণ করে তো বাস্তব সংখ্যা হয়ে যাচ্ছে, তাহলে তো আমি এটা অলরেডি বাস্তব আর এটাও বাস্তব, তাহলে বাস্তব বাস্তবে কি হয়ে যাচ্ছে? রিয়েল নাম্বারই থাকছে, সে আর ইমাজিনারি পোর্শন আমাকে দিতেই পারছে না। তাই টোটাল যদি সুন্দর কম্বিনেশন পেতে চাই, যেখানে রিয়েল পার্টও রয়েছে, ইমাজিনারি পার্টও রয়েছে, সেক্ষেত্রে আমাকে করতে গেলে এ এবং বি দুজনকেই বাস্তব সংখ্যা হতে হবে। এ এবং বি দুজনকে বাস্তব সংখ্যা হতে হবে। বোঝা গেছে? আচ্ছা, এতক্ষণ যে কনসেপ্টগুলো আমরা বললাম, সেগুলোকে এবার একটা থিওরিটিক্যালি ডেফিনেশনের মাধ্যমে কম্প্যাক্ট জিনিসটা আরেকবার একটু দেখে নিই। কি বলেছে এখানে? জটিল সংখ্যার বীজগাণিতিক আকার বা সাধারণ আকার, অর্থাৎ অ্যালজেব্রাইক ফর্ম অফ জেনারেল ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার। অর্থাৎ জটিল সংখ্যার জেনারেল ফর্ম কিংবা অ্যালজেব্রাইক ফর্ম, এটা হচ্ছে অ্যালজেব্রাইক ডেফিনেশন। অ্যাকচুয়ালি অ্যালজেব্রাইক এটা ডেফিনেশন।
সেটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার জেড কে আমরা কিরকম ভাবে প্রকাশ করবো, একটা কমপ্লেক্স নাম্বার জেড কে বা জটিল সংখ্যা জেড কে আমরা প্রকাশ করবো হচ্ছে এ কমা বি আকারে, যার জেনারেল ফর্ম বা বীজগাণিতিক আকার হচ্ছে এ প্লাস আইবি। জেড এর বীজগাণিতিক ফর্মটা কি? এ প্লাস আইবি। যেখানে এ এবং বিটা কিরকম নাম্বার? এ এবং বি হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। এ এবং বি বিলংস টু, আমি কি বললাম এতক্ষণ ধরে, যে বাস্তব সংখ্যা কেন হতে হবে সেটা তো বললাম। তার মানে এ এবং বি কে কিন্তু বাস্তব সংখ্যা হতে হবে, অর্থাৎ এ কমা বি বিলংস টু আর। এবং আই এর মান প্রথম থেকে বলে আসছি, সেটা হচ্ছে √(-1)। তাহলে এই যে ব্যাপারটা, এই যে জিনিসটা, সেটাই হচ্ছে আমাদের কাছে জটিল সংখ্যার বীজগাণিতিক আকার বা জেনারেল ফর্ম। ওকে, তার মানে জটিল সংখ্যার বীজগাণিতিক আকার কাকে বলছি আমরা? জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি। জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি, বা এক্স প্লাস আই ওয়াইও বলতে পারি, বা পি প্লাস আই কিউ বলতে পারি। মোট কথা জেনারেল প্যাটার্নটাই হচ্ছে এরকম, এ প্লাস আইবি। ঠিক আছে, এ প্লাস আইবি। যেখানে এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে রিয়েল পার্ট, এবং বিটাকে বলা হচ্ছে ইমাজিনারি পার্ট। ঠিক আছে, এটাকে কি বলা হচ্ছে? এটা হচ্ছে আমাদের কাছে রিয়েল পার্ট, এবং বিটা হলো ইমাজিনারি পার্ট। এটা হলো রিয়েল পার্ট অফ জেড, এবং বি পোর্শনটাকে বলা হচ্ছে ইমাজিনারি পার্ট। ঠিক আছে, রিয়েল পার্টটাকে আমরা কিভাবে লিখবো? এখানে সমস্তটা আমি লিখে দিয়েছি। রিয়েল পার্টটাকে আমরা লিখবো হচ্ছে আর এল জেড দিয়ে বা আর ই জেড দিয়ে। আর ই জেড, রিয়েল পার্ট অফ জেড, সেটাকে আমরা কিভাবে ইন্ডিকেট করছি? সেটাকে আমরা বলছি হচ্ছে আর ই জেড, অর্থাৎ রিয়েল পার্ট অফ জেড। অর অনেকে অনেক বইতে আর এল জেডও লেখা হয়, তবে আর ই জেডটাই বেশি চলে, বেশি প্রচলিত হচ্ছে আর ই জেড। আর ই জেড মানে হচ্ছে রিয়েল পার্ট অফ জেড। এবার রিয়েল পার্ট অফ জেড এখানে কোনটা? জেড, রিয়েল পার্ট অফ জেড হচ্ছে এটা। রিয়েল পার্ট অফ জেড মানে হচ্ছে এখানে এ। ঠিক আছে, আর ইমাজিনারি পার্ট অফ জেড কোনটা? সেটাকে আমরা নোটেশন করি হচ্ছে আই এম জেড দিয়ে, অর্থাৎ ইমাজিনারি পার্ট অফ জেড, আই এম জেড, দ্যাট ইজ ইমাজিনারি পার্ট অফ জেড। জেড কমপ্লেক্স নাম্বারের ইমাজিনারি অংশ বা কাল্পনিক অংশ। ঠিক আছে, সেটা কিভাবে বলি আমরা? সেটাকে নোটেশন করা হচ্ছে আই এম জেড দিয়ে, এবং সেটা কি হবে? সেটা হচ্ছে বি, নট আই বি। শুধুমাত্র বিটা হচ্ছে ইমাজিনারি পার্ট, শুধুমাত্র বিটা হলো ইমাজিনারি পার্ট। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি নট আই বি, অনলি বি। ইমাজিনারি পার্টটা হচ্ছে শুধুমাত্র বি। ওকে, এই গেল আমাদের কাছে যে একটা জটিল সংখ্যার সাধারণ আকার বা বীজগাণিতিক আকার। তাহলে রিয়েল পার্টের অপর নাম হচ্ছে বাস্তব অংশ, এবং ইমাজিনারি পার্ট মানে হচ্ছে কাল্পনিক অংশ বা অবাস্তব অংশ। যেমন আমাদের কিছু এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি, সেই এক্সাম্পল গুলোতে আমরা অবশ্যই বুঝে নিতে পারবো যে কোনটা রিয়েল পার্ট, কোনটা ইমাজিনারি পার্ট। প্রথমটা হচ্ছে 4+5i, তার মানে a প্লাস bi এর সঙ্গে যদি তুলনা করি, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে 4, এবং বিটা হচ্ছে আমাদের কাছে 5। তাই তো? তারপরে যেমন ½ - i, 1/2 - i, তো 1/2 - i মানে কত? 1/2 - i মানে a মাইনাস বা প্লাস আই। এটাকে আমরা কিভাবে লিখতে পারি একবার একটু লিখে দেখাই। তো হাফটাকে আমি হাফই রাখছি, আর মাইনাসটাকে আমি এখানে লিখলাম প্লাস আই -1। তাই তো? তাহলেই তো হাফটা হাফ থাকলো। আর এদিকে i - 1 গুণ করলে কত হচ্ছে? -i হয়ে যাচ্ছে। তার মানে এটাকে যদি আমরা a প্লাস আইবির সঙ্গে কম্পেয়ার করি, তাহলে এটা হয়ে যাবে আমাদের কাছে 1/2, যেটা হচ্ছে রিয়েল পার্ট অফ জেড, যেটা কিনা রিয়েল পার্ট অফ জেড। এবং ইমাজিনারি পার্ট অফ জেড কোনটা হবে? ইমাজিনারি পার্ট অফ জেড ইজ ইকুয়ালস টু বি, এবং সেই বিটা কত? এখানে বিটা হচ্ছে -1। বিটা কত? বিটা কিন্তু -1। বোঝা গেল? তারপরে যেমন 5i দিয়েছে, পরেরটা দিয়েছে শুধুই 5i। তো সিম্পল যদি 5i থাকে, তার মানে সেটাকে আমরা কি বলতে পারছি? 0+5i বলতে পারছি। তার মানে জিরোটা এখানে হচ্ছে আমাদের কাছে রিয়েল পার্ট। তাহলে এখানে রিয়েল পার্ট কোনটা? রিয়েল পার্ট অফ জেড হচ্ছে 0, এবং ইমাজিনারি পার্ট অফ জেড কোনটা? সেটা হচ্ছে বি, এবং সেটা হচ্ছে এখানে আই এর সঙ্গে যে কোএফিসিয়েন্ট রয়েছে সেটা, অর্থাৎ 5। তারপরে -2000, ঠিক আছে, -2000, সেটাকে আমরা কি লিখতে পারি? সেটার সঙ্গে যেহেতু আই নেই, তাহলে -2000টাই হচ্ছে আমাদের কাছে রিয়েল পার্ট, এবং আই যুক্ত কোনো টার্ম নেই, মানে i × 0 আছে। তার মানে আমরা এটাকে বলতে পারি a প্লাস আইবি, যেখানে রিয়েল পার্ট অফ জেডটা কত?
রিয়েল পার্ট অফ জেড বা এটা হচ্ছে এখানে -2000 এবং ইমাজিনারি পার্ট অফ জেড ইজ ইকুয়ালস টু বি, এবং সেটা কিন্তু আই এর যে কোএফিসিয়েন্ট সেটা কত, সেটা হচ্ছে 0। ঠিক আছে, সেটা কত, সেটা হচ্ছে আমাদের কাছে 0। বোঝা গেছে? আর লাস্ট হচ্ছে z=0। z=0 মানে দুটোই 0, অর্থাৎ শূন্যটাকে আমরা কি লিখতে পারি, 0 + 0i, অর্থাৎ a+ib ফর্মে যদি এটাকে প্রকাশ করি, তাহলে রিয়েল পার্ট অফ জেড সেটা হচ্ছে আমাদের কাছে সেটা 0, অ্যাজ ওয়েল অ্যাজ ইমাজিনারি পার্ট অফ জেড দ্যাট ইজ ইকুয়ালস টু বি, দিস ইজ অলসো ইকুয়ালস টু 0। তাহলে এই এক্সাম্পলে আমরা পেয়েছি এ এবং বি দুটোই নন জিরো। এই এক্সাম্পলে আমরা পেয়েছি তাতেও এ এবং বি দুটোই নন জিরো, অর্থাৎ সেখানে আবার এটা ফ্র্যাকশনে ছিল, বিটা ছিল -এ। তারপরে যেটা পেলাম 5i, অর্থাৎ এই পোর্শনটা নেই, অর্থাৎ এই পোর্শনটা 0। তারপর এটাতে পেলাম আবার বি পোর্শনটা 0, কারণ এখানে -2000 আছে, আই যুক্ত কোনো টার্ম নেই। আর লাস্টেরটাতে দেখলাম দুটোই 0। লাস্টেরটাতে আমরা দেখলাম দুটোই 0। তার মানে এখানে বিভিন্ন ধরনের কমপ্লেক্স নাম্বার আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের কিন্তু কমপ্লেক্স নাম্বার নিয়ে এখানে আমরা আলোচনা করতে পারছি। যেমন প্রথম দুটোর ক্ষেত্রে যদি আমি ভাবি, প্রথম দুটো সেখানে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট দুটোই আছে, কিন্তু লাস্টে এই যে থার্ড এবং ফোর্থ, এই থার্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা 0, অর্থাৎ রিয়েল পার্টটা 0, এবং পরেরটাতে আমরা দেখতে পাচ্ছি বিটা 0, অর্থাৎ ইমাজিনারি পার্ট অফ জেডটা 0, অবাস্তব অংশটা 0। যখন আমরা দেখব যখন আমরা দেখবো যে বাস্তব অংশ 0, মানে শুধুমাত্র অবাস্তব অংশটুকুই পড়ে রয়েছে, যেমন 5i, এখানে কোনো বাস্তব পার্ট বা রিয়েল পার্ট নেই কমপ্লেক্স নাম্বারটার মধ্যে, তখন আমরা সেটাকে বলবো পিওরলি ইমাজিনারি নাম্বার। সেখানে কোনো অবাস্তব অংশ নেই, মানে বাস্তব অংশ বা রিয়েল পার্ট নেই, শুধুমাত্রই ইমাজিনারি পার্ট রয়েছে, অর্থাৎ পিওরলি ইমাজিনারি পার্ট রয়েছে, সেখানে কোনো রিয়েল পার্ট তার মধ্যে মিশে নেই, তার সঙ্গে অ্যাডিশনে নেই। তখন সেটাকে আমরা বলি পিওরলি ইমাজিনারি নাম্বার। কি বলি? পিওরলি ইমাজিনারি নাম্বার। আর যখন দেখবো যে সেখানে অবাস্তব অংশ নেই, অর্থাৎ বিটা 0, শুধুমাত্র বাস্তব অংশ পড়ে রয়েছে, তখন সেটাকে আমরা বলবো পিওরলি রিয়েল। তবে রিয়েলের ক্ষেত্রে পিওরলি রিয়েল আর এমনি রিয়েল একই কথা। ঠিক আছে, কারণ রিয়েল মানে রিয়েল, -2000 সেটা অবশ্যই রিয়েল, সেটা পিওরলি রিয়েল আর এমনি রিয়েলের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু পিওরলি ইমাজিনারি এবং এমনি নর্মাল ইমাজিনারির মধ্যে কিন্তু পার্থক্য আছে। কি পার্থক্য সেটা আমি এবার আলোচনা করছি এখানে। ঠিক আছে, তাহলে এবার আমরা যেটা নিয়ে বলছি সেটা হচ্ছে পিওরলি রিয়েল নাম্বার। পিওরলি রিয়েল নাম্বার। ওকে, তো আমরা এই যে কমপ্লেক্স পার্টের কথা, কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে z=x+iy বলছি, তাহলে তার এটা হচ্ছে রিয়েল পার্ট এবং এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। x+iy লিখলে এক্সটা হচ্ছে রিয়েল পার্ট, ওয়াইটা ইমাজিনারি পার্ট, আর a+ib বলে এটা রিয়েল পার্ট, বিটা ইমাজিনারি পার্ট। তো এখন আমি কি বললাম, পিওরলি রিয়েল বা শুধু রিয়েল নাম্বার কাকে বলছি? যখন তার অবাস্তব অংশ 0, যখন তার অবাস্তব অংশটা হয়ে যাবে 0, অর্থাৎ এই যে ইমাজিনারি পার্ট সেটা যখন 0 হয়ে যাবে, তখন আমরা বলবো সেটাকে পিওরলি রিয়েল নাম্বার। ঠিক আছে, সেটাই লেখা আছে, একটি জটিল সংখ্যা z=a+ib কে বিশুদ্ধ বাস্তব সংখ্যা বা সিম্পলি বাস্তব সংখ্যা, অর্থাৎ পিওরলি রিয়েল নাম্বার অথবা রিয়েল নাম্বার বলা হবে যদি তার ইমাজিনারি পার্ট 0 হয়, অর্থাৎ বি অংশটা যদি 0 হয়। ঠিক আছে, বি পোর্শন যদি 0 হয় তখন সেটাকে আমরা পিওরলি রিয়েল বলতে পারবো। যেমন আমি এখন যদি উদাহরণ নিই, z=টু সামথিং -5/19। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি -5/19 প্লাস i × 0 হয়েছে, কারণ এখানে আমাদের আই পোর্শনটা নেই, মানে সেটা আই এর কোএফিসিয়েন্ট 0 বলেই নেই। তার মানে সেটাকে আমি যদি a+ib সঙ্গে এখন তুলনা করি, তাহলে এটা হয়ে যাচ্ছে কত? এটা হয়ে যাচ্ছে -5/19, যেটা কিনা আমাদের কাছে রিয়েল পার্ট। আর বিটা হয়ে যাচ্ছে, বিটা কত হয়ে যাচ্ছে? বিটা হয়ে যাচ্ছে আমাদের কাছে 0। এই যে বিটা কত হচ্ছে? বিটা হচ্ছে 0, অর্থাৎ ইমাজিনারি পার্টটাই 0।
আর আমি কি বললাম, ইমাজিনারি পার্ট যদি শূন্য হয়, অবাস্তব অংশ যদি শূন্য হয়, তার মানে সংখ্যাটা বাস্তব। একটা জটিল সংখ্যার অবাস্তব অংশ যদি শূন্য হয়, মানে অবাস্তব অংশই যদি তার মধ্যে না থাকে, তাহলে সংখ্যাটা কি রকম? অবাস্তব অংশ নেই মানে সে বাস্তব, সে বিশুদ্ধ বাস্তব, সে পিওরলি রিয়েল বা সিম্পলি রিয়েল নাম্বার সে। ঠিক আছে, যেমন আমি যদি এখন বলি জেড ইকুয়ালস টু শূন্য, জেড ইকুয়ালস টু জিরো, তাহলে জিরোটাকে আমি কি বলতে পারছি? জিরো প্লাস আই ইন্টু জিরো, জিরো প্লাস আই ইন্টু জিরো। তার মানে এখানেও আমি দেখতে পাচ্ছি যে ইমাজিনারি পোর্শন সেটা কত? শূন্য। তার মানে এই সংখ্যাটা হয়ে যাচ্ছে পিওরলি রিয়েল নাম্বার। তাহলে এই হচ্ছে পিওরলি রিয়েল নাম্বারের কনসেপ্ট। তাহলে পিওরলি রিয়েল যখন হচ্ছে, বা পিওরলি যখন আমাদের বাস্তব পাচ্ছি, বিশুদ্ধ বাস্তব, সেরকম বিশুদ্ধ কাল্পনিক বা বিশুদ্ধ বা অবাস্তব সংখ্যাও রয়েছে। সেটা কখন? এই যে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আমি বলছি ইমাজিনারি পার্ট শূন্য হলে সেটা বিশুদ্ধ বাস্তব হবে। একইভাবে একইভাবে আমি যদি রিয়েল পার্টটাকে শূন্য করে দিই, রিয়েল পার্টটাকে শূন্য করে দিই, তখন কিন্তু আমরা পেয়ে যাবো বিশুদ্ধ কাল্পনিক বা পিওরলি ইমাজিনারি নাম্বার। কি করব এবার? এবার আমরা রিয়েল পোর্শনটাকে শূন্য করে দেবো। রিয়েল পোর্শন হবে শূন্য, এবং ইমাজিনারি পার্টটা হয়ে যাবে নন জিরো। ইমাজিনারি পার্ট হয়ে যাবে নন জিরো। ঠিক আছে, রিয়েল পার্ট হয়ে যাবে শূন্য, ইমাজিনারি পার্ট হয়ে যাবে নন জিরো। তখন আমরা বলবো যে সেটা হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার, কিন্তু বিশুদ্ধ। বিশুদ্ধ কেন? কারণ রিয়েল পার্ট শূন্য। আর ইমাজিনারি কেন? কারণ ইমাজিনারি পার্ট তার শূন্য নয়, ইমাজিনারি অংশ কিছু একটা রয়েছে, তাই সে ইমাজিনারি বা কাল্পনিক। তার কিছু একটা কাল্পনিক অংশ রয়েছে, তাই সে কাল্পনিক। আর যেহেতু তার রিয়েল অংশ নেই, তাই সে পুরোপুরি কাল্পনিক, অর্থাৎ বিশুদ্ধ কাল্পনিক। ঠিক আছে, একটা সংখ্যাকে আমরা কাল্পনিক তখনই বলতে পারবো যখন তার ইমাজিনারি পার্টটা নন জিরো হবে। ইমাজিনারি পার্ট যদি না থাকে, মানে ইমাজিনারি পার্ট যদি শূন্য হয়ে যায়, তাহলে সে কিসের কাল্পনিক? তার তো ইমাজিনারি পোর্শনই নেই, সেটা তো বাস্তব সংখ্যা। তাই তো অনেক জায়গাতে এই জিনিসটা গন্ডগোল করা থাকে যে কাল্পনিক সংখ্যার ডেফিনেশনের সময় শুধুমাত্র বলে বিশুদ্ধ কাল্পনিক মানেই রিয়েল পার্ট জিরো হলেই হবে। একদমই নয়। রিয়েল পার্ট জিরো হতে হবে টুগেদার উইথ ইমাজিনারি পার্টটাকে নন জিরো হতে হবে, নাহলে ইমাজিনারি পার্টই যদি না থাকে, তাহলে রিয়েল পার্ট শূন্য হোক বা না হোক, তাতে করে সেটা কাল্পনিক হলো কি করে? তার কাল্পনিক যে ঘটনাটা, তার যে ইমাজিনারিনেসটা, সেটাকে বোঝার জন্য তো আমাকে ইমাজিনারি পার্টটা থাকতে হবে। তার ইমাজিনারি পার্টটা তো নন জিরো হতে হবে। আর বিশুদ্ধ কেন বলছি? বিশুদ্ধ কারণ তার রিয়েল পার্টটাকে শূন্য হতে হবে। বোঝা গেছে? যেমন এবার উদাহরণে যদি আসি, 1 নম্বর উদাহরণ দেখি। আমি যদি বলি জেড ইকুয়ালস টু এখন 2 + 3i, 2 + 3i। তো এখানে দেখতে পাচ্ছি রিয়েল পার্টটা হচ্ছে 2, আর ইমাজিনারি পার্টটা হচ্ছে 3। ইমাজিনারি পার্ট হচ্ছে 3, তাই তো, যেটা আয়ের কোএফিসিয়েন্ট। তাহলে ইমাজিনারি পার্টটা এখানে নন জিরো, ইমাজিনারি পার্টটা এখানে নন জিরো, তাই সেটা কাল্পনিক। তাই সংখ্যাটা কিন্তু কাল্পনিক। কিন্তু কিন্তু তার রিয়েল পার্টটা তো নন জিরো রয়েছে। রিয়েল পার্ট যেহেতু নন জিরো, রিয়েল পার্ট যেহেতু থেকে যাচ্ছে, তার মানে কিন্তু সে বিশুদ্ধ কাল্পনিক নয়। কাল্পনিক বিকজ ইমাজিনারি পার্ট আছে, কিন্তু বিশুদ্ধ কাল্পনিক নয় বিকজ তার রিয়েল পার্টও রয়েছে। রিয়েল পার্ট শূন্য হলে তবে বিশুদ্ধ কাল্পনিক হবে। বোঝা গেছে? অর্থাৎ এখন যদি আমি একটা নেক্সট এক্সাম্পল দিই, যে সামথিং জেড ইকুয়ালস টু, এখন ইমাজিনারি পার্টটাকে আমি বাদ দিয়ে দিলাম, মানে রিয়েল পার্টটাকে, দুইটাকে আমি শূন্য করে দিলাম। এটা মানে কি? এটা মানে 0 + 3i। তার মানে দেখতেই পাচ্ছি রিয়েল পার্টটা হচ্ছে এখানে শূন্য, তার মানে সে বিশুদ্ধ। আবার এখানে দেখতে পাচ্ছি তার যে ইমাজিনারি পোর্শন, তার যে ইমাজিনারি পোর্শন সেটা হচ্ছে 3,
সেটা নন জিরো। তার মানে কাল্পনিক সংখ্যা। আবার রিয়েল পার্ট জিরো মানে বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা। তাহলে দেওয়ার পর এটা কিন্তু বিশুদ্ধ কাল্পনিক। ঠিক আছে, এখন নতুন একটা এক্সাম্পল আমি যদি দিই, তার মানে জেড ইকুয়ালস টু, যদি আমি শূন্য বলি, তার মানে সেটা জিরো প্লাস জিরো আই, শূন্য মানে, তার মানে তার রিয়েল পার্ট সেটাও শূন্য, তার যে রিয়েল পোর্শন সেটাও শূন্য, আবার তার যে ইমাজিনারি পোর্শন সেটাও শূন্য। ঠিক আছে, এখন রিয়েল পোর্শন জিরো, তার মানে সে বিশুদ্ধ হতে পারতো, কিন্তু ইমাজিনারি পোর্শন শূন্য মানে সে কিন্তু কাল্পনিক নয়। ঠিক আছে, ইমাজিনারি পোর্শন শূন্য মানে কিন্তু সে কাল্পনিক নয় বা অবাস্তব নয়। তাহলে সে বিশুদ্ধ অথচ কাল্পনিক নয়। একসঙ্গে ভাব কথাটাকে এখন, যে সে বিশুদ্ধ অথচ কাল্পনিক নয়, তার মানে সে বিশুদ্ধ কিরকম নাম্বার, সে বিশুদ্ধ রিয়েল নাম্বার। তার মানে সে বিশুদ্ধ বাস্তব সংখ্যা বা পিওরলি রিয়েল নাম্বার, বা যেটাকে আমরা সংক্ষেপে অবশ্যই বলতে পারি যে বাস্তব সংখ্যা। বোঝা গেল? এই বেসিক কনসেপ্টটা অনেকের ক্লিয়ার থাকে না। ঠিক আছে, এখানে আমি ইন্ট্রোডাক্টরি ক্লাস করাচ্ছি আজকে ফার্স্ট ক্লাস কমপ্লেক্স নাম্বারে। এই ধরনের ইন্ট্রোডাক্টরি ক্লাস আর কেউ কোথাও করেছে কিনা আমার জানা নেই। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, 100% গ্যারান্টি, কেন 1000% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই ধরনের ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস কমপ্লেক্স নাম্বারের পুরো আদি নক্ষত্র নিয়ে আলোচনা, এই জিনিস কিন্তু আর কোথাও হয়নি। ঠিক আছে, তাই মন দিয়ে প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা যা আমি ফরম্যাট গুলো দেখাচ্ছি, প্রত্যেকটা জিনিস তোমরা মন দিয়ে দেখো, মন দিয়ে মাথায় একদম পুরো বসিয়ে নাও, সেইভাবে জিনিসগুলোকে ভিজুয়ালাইজ করো। তোমাদের কনসেপ্ট একদম জলের মতো ক্লিয়ার থাকবে এবং প্রবলেম সলভিং এর ক্ষেত্রে তোমাদের অনেক 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 বেশি কিন্তু সুবিধা হবে। তাহলে তোমার প্রবলেমগুলোকে যদি ভিজুয়ালাইজ না করতে পারে, তার অ্যান্সারটা কি করে তোমরা মাথায় আনবে? আর প্রবলেম ভিজুয়ালাইজ তখনই মানুষ একটা করতে পারে যখন তার কনসেপ্ট একদম জলের মতো পরিষ্কার থাকে, সেখানে কোনো অ্যাম্বিগুইটি থাকে না, সেখানে কোনো কনফিউশন থাকে না, সেখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না যে কোন জিনিস অ্যাপ্লাই করবো, এটা কি এরকম হয় না ওটা ওরকম হয়, সেরকম কিছু থাকে না। তখনই কিন্তু সে একদম প্রবলেম সলভ করার জন্য নিজেকে, পুরো জিনিসটা, তার ব্রেনটাকে ভালোভাবে কাজে লাগাতে পারে। ঠিক আছে, নাহলে যেটা তুমি কাজে লাগাতে চাইছো যে ব্রেনটা, তার মধ্যেই যদি কোনো কনফিউশন থাকে একটা কনসেপ্টকে নিয়ে, একটা ডেফিনিশনকে নিয়ে, একটা ফর্মুলাকে নিয়ে, তখন তো সেক্ষেত্রে সেটা কাজে লাগাতেও তোমাদের 10 বার ভাবতে হবে যে আদৌ এটা লাগবে কি লাগবে না। তাই তো? তো তার জন্য ক্লাস করতে হলে, যদি ক্লাস করা মানে কিন্তু তোমাদের, সে তার জন্য আলাদা করে টাইম দিতে হচ্ছে, কিন্তু সেই যে টাইমটা তোমরা দেবে, সেই টাইমটা এমন জায়গাতেই দেওয়ার চেষ্টা করো যে জিনিসটা, টাইমটা দিলে তোমাদের ফ্রুটফুল হবে বা ফলপ্রসূ হবে। ঠিক আছে, শুধুমাত্র বাতেলা শুনে বা গল্প শুনে কিন্তু তোমাদের আলটিমেটলি পরীক্ষার হলে গিয়ে কোনো লাভ হবে না। ঠিক আছে, তখনই উপলব্ধি করতে পারবে যে যে টাইমটা তোমরা বাতেলা শুনতে নষ্ট করেছো, সেই টাইমটা কিন্তু শুধুমাত্রই নষ্টই হয়েছে, কোনো কাজে আসছে না পরীক্ষার সময়। তাই অবশ্যই পরীক্ষার সময় যে টাইমটা তোমরা প্রিপারেশনে দেবে, সেটা যদি কাজে লাগাতে চাও, তাহলে অবশ্যই এই ধরনের ভিডিও প্রত্যেকটা সাবজেক্টে, আমি শুধুমাত্র অঙ্কের জন্য বলছি না, যে যে সাবজেক্ট তোমাদের রয়েছে প্রতি কটা সাবজেক্টে কিন্তু এই ধরনের ভিডিওই তোমাদের ফলো করতে হবে। ঠিক আছে, কারণ তোমরা কিন্তু আর নিচু ক্লাসে নেই, এরপর তোমরা কম্পিটিটিভ এক্সাম গুলো দেবে, জয়েন্ট দেবে, বা যে যেরকমই পরীক্ষা দিক না কেন, তারা বোর্ডের এমসিকিউ পরীক্ষা দেবে, বা তারপরে পরবর্তী সেমে ব্রড কোশ্চেনের পরীক্ষা দেবে, নিট দেবে অনেকে, অনেকে আরো অনেক অন্যান্য কম্পিটিটিভ এক্সামও দেবে। তো সেক্ষেত্রে তাদের প্রিপারেশনে যদি কোনো রকম খামতি থাকে, কোনো রকম সেখানে খামতি থাকে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু কখনোই ভালো রেজাল্ট বা ভালো র্যাঙ্ক আশা করা সম্ভব হবে না। ঠিক আছে,
আর সেই খামতিটা কিন্তু পূরণ করার দায়িত্ব একটা টিচারেরই, এবং সেটা আমি প্রাণপণ চেষ্টা করছি এবং করব। কিন্তু তার জন্য তোমাদেরও কিন্তু আমাকে সাথ দিতে হবে, আমাদের ভিডিও নিয়মিত ফলো করতে হবে, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা, এবং প্রতিটা ভিডিও যেভাবে যা করাচ্ছি, যেভাবে যা আমি বোর্ডে লিখছি, সেভাবে তোমাদের খাতায় নোট ডাউন করে রাখতে হবে। খাতাটাকে একদম কম্প্যাক্ট এরকম সহায়িকার মতো বানিয়ে ফেলতে হবে, যে পরীক্ষার আগে শুধুমাত্র খাতাটুকু দেখে যাব, তাহলেই আমাদের কাজ মিটে যাবে, এবং সেইভাবেই তোমাদের পড়ানো হবে, সেভাবেই তোমাদের খাতাগুলোকে রেডি করে দেওয়া হবে। ঠিক আছে? আর আদার্স কোনো কিছু না পড়লেও তোমরা অনেক ভালো, বেশি ভালো র্যাঙ্ক করে আসতে পারবে। ঠিক আছে? সেটা কনসেপ্টের দিক থেকে হোক, এবং তোমাদের প্রবলেম সলভিং এর দিক থেকে হোক, সমস্ত দিক থেকে তোমাদের খাতাটা অনেক অনেক বেশি সমৃদ্ধ হবে যারা আমাদের ক্লাসটা নিয়মিত ফলো করে যাবে। এবং অঙ্কে এইরকম একটা ক্লাস ফলো করার পর, এই ধরনের ক্লাস ফলো করার পর আর দ্বিতীয় কিছু লাগে বলে তো আমার মনে হয় না। আচ্ছা, নেক্সট এবার আসছি হচ্ছে কাল্পনিক সংখ্যার মধ্যে। কাল্পনিক সংখ্যা মানে হচ্ছে এমন একটা সংখ্যা যার কাল্পনিক অংশ আছে, নাহলে সেটাকে কেন কাল্পনিক সংখ্যা বলবো বা অবাস্তব সংখ্যা বলবো? একটা সংখ্যাকে আমরা অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা বলছি, তার অবাস্তব অংশ আছে বা কাল্পনিক অংশ আছে, তাই তার মানে তার ইমাজিনারি পার্ট থাকতে হবে, জিরো হলে হবে না, তার ইমাজিনারি পার্টটাকে নন জিরো হতে হবে, অর্থাৎ বিটাকে নন জিরো হতে হবে। নয়তো কেন আমি তাকে কাল্পনিক সংখ্যা বলবো, তার যদি কাল্পনিক অংশই না থাকে? যেমন ওই দীঘা সমীকরণের মতো কথা, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু শূন্য, এই সমীকরণকে আমি একটা দ্বিঘাত সমীকরণ বলছি, তার যদি দ্বিঘাত অংশ অর্থাৎ এ এক্স স্কোয়ার পোর্শনটাই না থাকে, এটাই যদি জিরো হয়ে যায়, তাহলে কেন তাকে দ্বিঘাত আমরা বলতে যাব? আমরা কিন্তু দ্বিঘাত হওয়ার জন্য বি এবং সি কে দেখতে যাব না, বি আর সি জিরো আছে নাকি নন জিরো আছে নাকি প্লাসে আছে না মাইনাসে আছে, কিচ্ছু দেখবো না। দেখবো হচ্ছে দ্বিঘাত কার জন্য হচ্ছে, এক্স স্কোয়ার যুক্ত টার্মের জন্য হচ্ছে। তাহলে এক্স স্কোয়ার যুক্ত টার্মটা কি ইকুয়েশনের মধ্যে আছে? অবশ্যই আছে। তো এবং সেটা থাকার জন্য কি হতে হবে, এটাকে কিন্তু নন জিরো হতে হবে। সেরকমই এই একটা সংখ্যাকে অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার বলছি কেন, কারণ তার কাল্পনিক অংশ থাকতে হবে তার জন্য। তাই তো? তার কাল্পনিক অংশ কিন্তু থাকতে হবে, এবং কাল্পনিক অংশ থাকা মানে কিন্তু সেটা কাল্পনিক অংশটা বা ইমাজিনারি পার্টটা জিরো হলে হবে না। ইমাজিনারি পার্টটাকে স্ট্রিক্টলি নন জিরো হতে হবে, সেটাকে নট ইকুয়ালস টু জিরো হতে হবে, অর্থাৎ বি পোর্শনটা নন জিরো হতে হবে। ঠিক আছে? তার মানে এই যে আমাদের কাল্পনিক অংশের কমপ্লেক্স নাম্বারের যে কনসেপ্ট, সেখানে কিন্তু শুধুমাত্র কাল্পনিক নাম্বার তখনই আমি বলতে পারবো যদি ইমাজিনারি পার্টটা নন জিরো হয়, আর কিচ্ছু দরকার নেই। আর কিচ্ছু দরকার নেই। রিয়েল পার্টটা জিরো হোক না হোক তা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। ঠিক আছে? রিয়েল পার্টটা জিরো হলেও হবে, আবার রিয়েল পার্টটা নন জিরো হলেও হবে। ঠিক আছে? এখন যদি রিয়েল পার্টটা জিরো হয়, তখন সেটাকে আমরা বলবো বিশুদ্ধ কাল্পনিক, আর যদি না হয় তাহলে নর্মাল কাল্পনিক। ঠিক আছে? তাহলে এখানে আমরা যেমন উদাহরণের ক্ষেত্রে যদি আসি, জেড ইকুয়ালস টু 5 প্লাস 9i বা 5 মাইনাস 9i, তো সেটাকে যদি আমি এ প্লাস আইবি বলি, তাহলে এটা কত এখানে, বা রিয়েল পার্ট অফ জেড সেটা কত, সেটা হচ্ছে এ, এবং সেটা কত এখানে, সেটা হচ্ছে 5। আর রিয়েল পার্ট অফ, আর ইমাজিনারি পার্টটা কত, সেটা হচ্ছে বি, এবং বিটা কত এখানে -9। বিটা হচ্ছে -9, মাইনাস থাকলে কিন্তু মাইনাস সহ কম্পেয়ার করতে হবে, এবং ইমাজিনারি পার্ট দেখতে পাচ্ছি এখানে শূন্য নয়। তার মানে এটা হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা। তবে এটাকে বিশুদ্ধ বলতে পারবো না, কারণ রিয়েল পার্ট এখানে জিরো আছে, জিরো হচ্ছে না। রিয়েল পার্ট যেহেতু এখানে জিরো হচ্ছে না, তাই এটাকে বিশুদ্ধ বলতে পারবো না, নর্মাল কাল্পনিক সংখ্যা বা নর্মাল জাস্ট ইমাজিনারি নাম্বার বা অবাস্তব সংখ্যা বলতে পারবো। ঠিক আছে? কিন্তু যদি আমি এখন পরবর্তী এক্সাম্পলে আসি, নেক্সট এক্সাম্পল যদি আমি এখন বলি যে জেড ইকুয়ালস টু
জেড ইকুয়ালস টু 5 - 9i, তার পরিবর্তে আমি -9i বলছি। -9i, তাহলে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? 0 - 9i। তার মানে এখানে রিয়েল পার্টটা কত? তাহলে এখানে রিয়েল পার্ট কত হচ্ছে? রিয়েল পার্ট হয়ে যাচ্ছে 0। আর ইমাজিনারি পার্ট কত হচ্ছে? সেটা হচ্ছে -9। আমরা আগেই বলেছি রিয়েল পার্টটা 0 হচ্ছে কি না 0 হচ্ছে আমরা দেখতে যাবোই না, শুধুমাত্র ইমাজিনারির ক্ষেত্রে। রিয়েল পার্টটা 0 হচ্ছে কিনা সেটা দেখতে যাব আমরা বিশুদ্ধ কাল্পনিক বা বিশুদ্ধ অবাস্তব সংখ্যা বা পিওরলি ইমাজিনারি নাম্বারের ক্ষেত্রে। শুধু ইমাজিনারি নাম্বারের ক্ষেত্রে আমরা শুধুমাত্র দেখবো যে ইমাজিনারি পার্টটা নন জিরো কিনা। তো এখানে -9 অবভিয়াসলি নন জিরো, তার মানে এটা কিন্তু একটা কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার, কারণ তার কাল্পনিক অংশ আছে, কাল্পনিক অংশটা 0 হয়ে যাচ্ছে না। এখন যদি আমি উপরেরটা বলি, উপরেরটা হচ্ছে বিশুদ্ধ কাল্পনিক নয়, কারণ উপরে রিয়েল পার্ট রয়েছে, শুধু কাল্পনিক বলতে পারবো। আর এক্ষেত্রে আমরা বিশুদ্ধ কাল্পনিক বলতে পারবো, বিকজ রিয়েল পার্টটা 0 আছে এখানে সেকেন্ড এক্সাম্পলে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে সমস্ত তিন ধরনের সংখ্যা পেলাম, একটা হচ্ছে বাস্তব সংখ্যা বা বিশুদ্ধ বাস্তব সংখ্যা অর্থাৎ পিওরলি রিয়েল নাম্বার বা সিম্পল রিয়েল নাম্বার, তারপর একটা পেলাম ইমাজিনারি নাম্বার বা পিওরলি ইমাজিনারি নাম্বার, এবং আরো একটা জিনিস পেলাম সেটা হচ্ছে মানে একটা শুধু কাল্পনিক সংখ্যা, একটা একটা বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা আর একটা বাস্তব সংখ্যা। এই সমস্ত সংখ্যা মিলিয়ে যে কালেকশনটা, যে ফ্যামিলিটা তৈরি হয়েছে সেটাকেই আমরা বলছি কমপ্লেক্স নাম্বার। সেটাকেই আমরা বলছি হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তাহলে এই যে এত রকম সংখ্যা আমি পেলাম, একটা হচ্ছে বাস্তব সংখ্যা বা বিশুদ্ধ বাস্তব সংখ্যা বা পিওরলি রিয়েল নাম্বার বা সিম্পল রিয়েল নাম্বার, একটা পেলাম হচ্ছে বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা, একটা পাওয়া গেল হচ্ছে বাস্তব, একটা হচ্ছে বিশুদ্ধ কাল্পনিক বা পিওরলি ইমাজিনারি, এবং আরেকটা পেলাম হচ্ছে শুধু ইমাজিনারি বা নর্মাল কাল্পনিক বা অবাস্তব সংখ্যা। এই সমস্ত তিন ধরনের সংখ্যাকে একত্রে যেটা বলা হচ্ছে সেটাই হচ্ছে জটিল সংখ্যা। অর্থাৎ জটিল সংখ্যার ফ্যামিলিতে বাস্তব সংখ্যাও যেমন রয়েছে, বিশুদ্ধ কাল্পনিকও তেমন রয়েছে, বা শুধু কাল্পনিকও কিন্তু রয়েছে। সমস্ত সংখ্যা মিলিয়ে হচ্ছে জটিল সংখ্যা। অনেকের যে ভুল ধারণাটা থাকে সেটা হচ্ছে জটিল সংখ্যা মানেই বোধহয় কাল্পনিক সংখ্যা, একদমই নয়। জটিল সংখ্যার অপর নাম কাল্পনিক সংখ্যা বা বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা নয়, বা জটিল সংখ্যার অপর নাম অবাস্তব সংখ্যা নয়। জটিল সংখ্যার মধ্যে কিন্তু বাস্তব সংখ্যাও পড়ে, জটিল সংখ্যার মধ্যে বাস্তব সংখ্যাও পড়ে, তাই জটিল সংখ্যা মানেই কিন্তু অবাস্তব বা কাল্পনিক কথাটা ঠিক নয়। অনেকের সেই ধারণাটাই রয়েছে যে জটিল সংখ্যা মানেই হচ্ছে বাস্তব নয় এমন সংখ্যা, অর্থাৎ অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। তাহলে অথচ আবার সেই আবার বলছে বাস্তব সংখ্যা মানে হচ্ছে জটিল সংখ্যা, তাই তো? তো সেটা কিন্তু ঠিক কথা নয়। জটিল সংখ্যার মধ্যে একটা সংখ্যা হচ্ছে বাস্তব, কিংবা সেটা কাল্পনিক হতে পারে কিংবা বিশুদ্ধ কাল্পনিক হতে পারে, কিন্তু সমস্ত সবাইকে নিয়ে হচ্ছে জটিল সংখ্যার ফ্যামিলি বা জটিল সংখ্যার পরিবার বা সেট বা কালেকশন। সেখানে কিন্তু এমন ব্যাপার নেই জটিল সংখ্যার মধ্যে শুধুমাত্র কাল্পনিক সংখ্যাই থাকবে। যেমন বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যার ক্ষেত্রে সেটটা কিরকম দেখতে, সেটা হচ্ছে আর সেটটা, সেটাকে আমরা কিভাবে লিখে থাকি? যদি আমি জটিল সংখ্যার কনসেপ্ট অনুযায়ী আসি, তাহলে a+ib, যেখানে যেখানে এ এবং বি হচ্ছে অবভিয়াসলি রিয়েল নাম্বার, এবং অবভিয়াসলি বি পোর্শনটা সেখানে শূন্য। বি পোর্শনটা শূন্য, আমি ইচ্ছা করে জেনারেল ফর্মে লিখাচ্ছি জিনিসটাকে, এবং বি পোর্শনটা কিন্তু সেখানে শূন্য হবে, অর্থাৎ ইমাজিনারি পার্ট শূন্য হবে, তবে গিয়ে তো বাস্তব অংশটা থাকবে। এখন এই সেটটা কিরকম আকারে ধারণ করছে, তাহলে এ, যেখানে এ বিলংস টু আর, আর কিছু না, কারণ বি পোর্শন শূন্য বসিয়ে দিলে, বিটা যদি শূন্য বসিয়ে দিলে আই পোর্শনটা থাকছেই না, তাহলে এটা গেল। এটা আমাদের কাছে থাকলো হচ্ছে বিশুদ্ধ বাস্তব সংখ্যা বা শুধু বাস্তব সংখ্যার ক্ষেত্রে কনসেপ্ট। আর বিশুদ্ধ অবাস্তব সংখ্যার ক্ষেত্রে কি হবে, বা বিশুদ্ধ মানে কাল্পনিকের ক্ষেত্রে, সেটা আমরা পাবো হচ্ছে সেই সেটটা কিরকম দেখতে হবে, a+ib হবে, কিন্তু যেহেতু বিশুদ্ধ বলছি তার মানে এটাকে শূন্য করতে হবে, এ বি দুজনের রিয়েল নাম্বার হবে, এবং কিছু স্পেসিফিক ভ্যালু, যেমন এইটা হবে হচ্ছে শূন্য বিকজ বিশুদ্ধ, এবং যেহেতু কাল্পনিক তার মানে বিটা নন জিরো। বিটা নন জিরো তার মানে ওভারঅল সেটটাকে আমরা বলতেই পারি যে এটা যেহেতু শূন্য, তাহলে এটাকে শূন্য বসিয়ে দিলে কত আসছে, জাস্ট আইবি, যেখানে বিটা হচ্ছে রিয়েল নাম্বার যে কোনো, এবং বিটা অবভিয়াসলি নন জিরো। ঠিক আছে, নন জিরো রিয়েল নাম্বার ব্যাপারটাকে আমরা চাইলে এরকম ভাবে বলতেই পারি, যাদের সেটের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়েছে তারা
কিন্তু এই নোটেশনে বলতে পারি যে বিটা কিরকম, অশূন্য রিয়েল নাম্বার, অর্থাৎ বি বিলংস টু আর মাইনাস জিরো। সমস্ত রিয়েল নাম্বার হতে পারে, শুধুমাত্র জিরো হবে না। জিরোটাকে বাদ দিয়ে দিলাম রিয়েল থেকে। ঠিক আছে, এই সেটটা হচ্ছে আমাদের কাছে মূলত বিশুদ্ধ কাল্পনিক সংখ্যার সেট। আর শুধু কাল্পনিক সংখ্যার ক্ষেত্রে কি হবে, শুধু কাল্পনিকের ক্ষেত্রে কিন্তু রিয়েল নাম্বারের উপর কোনো, রিয়েল পার্টের উপর কোনো কনক্লুশন করা নেই, কোনো রেস্ট্রিকশন নেই। সেটা রিয়েল পার্ট জিরো হতে পারে, নন জিরো হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, যা খুশি হতে পারে। ঠিক আছে, কিন্তু কাল্পনিক সংখ্যার ক্ষেত্রে শুধুমাত্র যেটা স্ট্রিক্টলি বলা হয়েছে সেটা কাল্পনিক অংশটা নন জিরো হবে। অর্থাৎ অর্থাৎ এ প্লাস আই বি থাকলো, কিন্তু সেখানে এ এবং বি দুজনেই রিয়েল নাম্বার, একদম জেনারেল ফর্মে লিখছি, টুগেদার উইথ বি নট ইকুয়ালস টু জিরো। বি কিন্তু জিরো হলে হবে না, বি জিরো হলে হবে না। বাকি এটা জিরো হতেও পারে আবার নাও হতে পারে, তাই এ নিয়ে কিন্তু কোনো আমি এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিছু কন্ডিশন অ্যাপ্লাই করিনি, কোনো রেস্ট্রিকশন এখানে ক্রিয়েট করিনি। ঠিক আছে, হুম। তাহলে এই তিন ধরনের সেটের যে কালেকশন সেটা মিলিয়ে হচ্ছে আমাদের কাছে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার তৈরি হচ্ছে। অর্থাৎ প্রথমটাতে বাস্তব সংখ্যার ক্ষেত্রে আমাদের বিটাকে জিরো হতে হবে, বিশুদ্ধ কাল্পনিকের ক্ষেত্রে আমাকে বিটাকে নন জিরো হতে হবে এবং এটাকে জিরো হতে হবে। আর শুধু কাল্পনিকের ক্ষেত্রে বিটা নন জিরো হলেই হবে, এটা জিরো বা নন জিরো যা খুশি হতে পারে। আর জটিল সংখ্যার ক্ষেত্রে তিন রকম সেটই, মানে তিন রকম সেটের যে ইউনিয়ন সেটাই হচ্ছে জটিল সংখ্যার সেট। অর্থাৎ তিন রকম সংখ্যাই জটিল সংখ্যার সেটে থাকতে পারবে, অর্থাৎ সেখানে কারোর উপরই কোনো রেস্ট্রিকশন নেই, সেটা শুধুমাত্র এ প্লাস আইবি, যেখানে এ আর বি হচ্ছে বাস্তব সংখ্যা। অর্থাৎ সেখানে কোনো রেস্ট্রিকশনই থাকলো না, সেখানে কোনো রেস্ট্রিকশনই থাকলো না। ঠিক আছে, কারণ সেখানে এটাও জিরো হতে পারে, নন জিরো হতে পারে, বিটাও জিরো হতে পারে, নন জিরো হতে পারে, দুটো এট এ টাইম এ এবং বি দুজনেই একসঙ্গে নন জিরো হতে পারে, দুজনেই একসঙ্গে জিরো হতে পারে, সবকিছু চলতে পারে। সেটাই হচ্ছে জটিল সংখ্যা। ঠিক আছে, যেমন এখানে যদি আমি এখন এটা শূন্য করে দিই এবং বিটাকে নন জিরো রাখি, তাহলে আমরা পেয়ে যাবো বিশুদ্ধ কাল্পনিক। যদি আমি এখন এটাকে জিরো বিটাকে যদি নন জিরো রাখি শুধুমাত্র, তাহলে আমরা পেয়ে যাবো শুধু কাল্পনিক, কারণ কাল্পনিকের ক্ষেত্রে বিটা নন জিরো হয়। আর বিশুদ্ধ কাল্পনিকের ক্ষেত্রে বিটা তো নন জিরো হয়, টুগেদার উইথ এটা জিরো হয়। আর যদি আমি এখন বিটাকেই জিরো করে দিই, তখন আমরা পেয়ে যাবো বাস্তব সংখ্যা। ঠিক আছে, এই সমস্ত ধরনের কালেকশনটাই হচ্ছে আমাদের কাছে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। এবং এই জটিল সংখ্যার যে সেট, এই যে সমস্ত জটিল সংখ্যার যে সেট, সেটাকে আমাদের লেখা হয় সি দিয়ে। কি দিয়ে প্রকাশ করা হয়? যেমন ন্যাচারাল নাম্বারের সেটকে আমাদের বোল্ড করে এন লিখি, কিংবা ইন্টিজারের সেটকে আমরা বোল্ড করে জেড লিখি বা ডবল স্ট্যান্ডার্ড জেড লিখি। তারপর আমাদের রেশনাল নাম্বারকে যেমন এরকম ভাবে লিখি, রিয়েল নাম্বারকে যেমন আমরা এরকম ভাবে লিখি, সেরকম কমপ্লেক্স নাম্বার বা সেট অফ অল কমপ্লেক্স নাম্বারকে আমরা এরকম সি লিখি। ঠিক আছে, সি লেখা হয় এবং মাঝখানে একটা দাগ দেওয়া হয় যাতে করে ডবল স্ট্যান্ডার্ডটা মনে হয়। এখন আমরা টাইপ করলে বা প্রিন্ট করলে যেরকম ভাবে বেরোবে, সেটা তো আমরা খাতায় লিখতে পারবো না, তাই খাতায় আমাদের এরকম ভাবে সি দিয়ে লেখা হয়। ঠিক আছে, তাহলে কিভাবে প্রকাশ করা হচ্ছে? সি অক্ষর দ্বারা। এবং সি সেটটা তার মানে কি, সেখানে সমস্ত জেড থাকছে ইকুয়ালস টু এ প্লাস আইবি ফর্মের, সাজ দ্যাট এ এবং বি হচ্ছে দুজনেই বাস্তব সংখ্যা, আর কিচ্ছু নয়। জাস্ট এইটুকুনি হচ্ছে সি সেট বা কমপ্লেক্স নাম্বারের সেট। এটাই হচ্ছে আমাদের কাছে কমপ্লেক্স নাম্বারের সেট। এবং এখানে দেখতে পাচ্ছি রিয়েল নাম্বারের সেট কিংবা এই অবাস্তব সংখ্যার সেট কিংবা বিশুদ্ধ বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যার সেট, প্রত্যেকেই কিন্তু ওই কমপ্লেক্স নাম্বারের সেটেরই সাবসেট। প্রত্যেকেই কিন্তু কমপ্লেক্স নাম্বারের সেটেরই সাবসেট, কারণ আমাদের রিয়েল নাম্বারের যে সেটটা, সেটাকে আমরা কিভাবে লিখতে পাচ্ছি? সেটা হচ্ছে এ প্লাস জিরো ইন্টু আই আকারে লিখতে পারি, কারণ শুধু এ তো, সেটাকে এ প্লাস জিরো আই লিখতে পারি না? তার মানে সেটা কমপ্লেক্স নাম্বারের সেটের মতোই দেখতে হয়ে যাচ্ছে, তার মানে সেটা কিন্তু কমপ্লেক্স নাম্বার সেটেরই সাবসেট।
ঠিক আছে, সেটা কিন্তু কমপ্লেক্স নাম্বার সেটেরই সাবসেট, কারণ সমস্ত রিয়েল নাম্বারই হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তাহলে এখান থেকে একটা কথা আমরা অবশ্যই বলতে পারছি, সকল বাস্তব সংখ্যাই হলো জটিল সংখ্যা, কিন্তু কিন্তু সমস্ত জটিল সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয়। কেন সমস্ত জটিল সংখ্যা বাস্তব সংখ্যা নয়? কারণ এখানে এই যে কাল্পনিক যে সংখ্যাগুলো সেগুলো তো জটিল সংখ্যা, কিন্তু সেগুলো তো বাস্তব নয়, তাই তো? তাহলে এই কথাটা আমাদের মনে রাখার মতো। তো এই গেল আমাদের কাছে সেটের সমস্ত ধারণা এবং একটা নাম্বার সিস্টেম। সেখানে আমাদের একটা নতুন একটা পালক যুক্ত হলো নাম্বার সিস্টেমের যে সিরিজের মধ্যে, সেটা ন্যাচারাল নাম্বার, ইন্টিজার কিংবা অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা কিংবা রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা কিংবা ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা, তারপর রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা পড়েছিলাম। তারপর আজকে নতুন কিছু জানলাম, সেটা হচ্ছে অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। এবং তার সাথে জুড়লো কমপ্লেক্স নাম্বার বা সমস্ত সবাইকে নিয়ে তৈরি হলো জটিল সংখ্যা। যেটাকে আমরা যদি একটা ডায়াগ্রামের মাধ্যমে ভাবি, একটা যদি ডায়াগ্রামের মাধ্যমে জিনিসটাকে আমরা কল্পনা করি, তাহলে সেটা কিরকম দাঁড়াচ্ছে বা দেখা যাক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সমস্ত ধরনের সংখ্যা এখানে রয়েছে। তো এখানে যেমন এটা হচ্ছে রিয়েল নাম্বারের সেট, এটা হচ্ছে ইমাজিনারি নাম্বারের সেট, এবং এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের সেট, তাই তো? রিয়েল নাম্বারে কারা থাকবে? রিয়েল নাম্বারের মধ্যে আমাদের ন্যাচারাল নাম্বারস রয়েছে, ইন্টিজার্স রয়েছে, র্যাশনাল নাম্বার রয়েছে, ইরেশনাল নাম্বার রয়েছে, এবং সবাইকে মিলিয়ে আমাদের যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে রিয়েল নাম্বার, যেটা কমপ্লেক্স ফর্মে লিখলে a+0i আকারে থাকবে, a+0i আকারে কিন্তু আসবে। ঠিক আছে? সেটা কি আসছে? a+0i। তার মানে রিয়েল নাম্বারের মধ্যে যেহেতু এই ন্যাচারাল নাম্বার, ইন্টিজার্স, ইরাশনাল নাম্বার, র্যাশনাল নাম্বার প্রত্যেকে থাকছে, তার মানে প্রত্যেকে কিন্তু কমপ্লেক্স নাম্বারের মধ্যেই পড়ছে। প্রতিটা সেটই কিন্তু কমপ্লেক্স নাম্বারের অন্তর্গত। ঠিক আছে? তার মানে ন্যাচারাল নাম্বারও হচ্ছে কমপ্লেক্স নাম্বার, ইন্টিজারও হচ্ছে কমপ্লেক্স নাম্বার, রেশনাল নাম্বারও কমপ্লেক্স নাম্বার, সবাই হচ্ছে আমাদের কাছে কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে? এই যে সেটগুলো আমি লিখেছি, এই যে সেটগুলো আমি লিখেছি প্রত্যেকে কিন্তু তার মানে কমপ্লেক্স নাম্বারের সেটেরই সাবসেট। কারণ এই যে যেমন ধরি আমি বলি এনটা, এন, এন সেটটা তো আর এর সাবসেট, আর এন যদি আর এর সাবসেট হয়, আর তো আবার সি এর সাবসেট, তার মানে ওভারঅল আমি বলতে পারি কি এখান থেকে, এনটাই হচ্ছে সি এর সাবসেট। বোঝা গেছে? আর সিটা তো নিজেই সি, সেটার সাবসেট হতে যাবে কেন, সমানই একদম। বোঝা গেল? আচ্ছা, তো এখানে কমপ্লেক্স নাম্বারের সঙ্গে এখানে কি কি আমরা ডিফারেন্স গুলো এবার দেখতে পাচ্ছি। তো এটা গেল রিয়েল নাম্বার, যেখানে a+0i আকারে থাকবে, অর্থাৎ শুধু রিয়েল ভ্যালুটা থাকবে, a বিলংস টু আর। আচ্ছা, তারপর ইমাজিনারি নাম্বারের ক্ষেত্রে কি হবে? ইমাজিনারি নাম্বারের ক্ষেত্রে বি নট ইকুয়ালস টু জিরো হলেই হবে। তার মানে পিওরলি ইমাজিনারি নাম্বার বা বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা, সেটা কিন্তু a ইকুয়ালস টু জিরো এক্সট্রা করে হতে হবে এবং বিটা নন জিরো। তার মানে সেই ইমাজিনারি আবার এক্সট্রা করে একটা কন্ডিশন যেহেতু দেওয়া হচ্ছে, তার মানে সে কিন্তু ইমাজিনারি নাম্বারের সাবসেট হচ্ছে পিওরলি ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বারের সেটের সাবসেট হবে পিওরলি ইমাজিনারি নাম্বার, কারণ ইমাজিনারি নাম্বার হতে গেলে, কাল্পনিক হতে গেলে বি নন জিরো হলেই হবে, কিন্তু বিশুদ্ধ কাল্পনিক হতে গেলে বি তো নন জিরো হতেই হবে, টুগেদার উইথ এক্সট্রা কন্ডিশন এ ইজ জিরো। তাই পিওরলি ইমাজিনারি নাম্বার কিন্তু একটা ইমাজিনারি নাম্বার, যেটা কিনা আবার পিওর, তাই সেটা তার সাবসেট, কারণ এখানে দুটো কন্ডিশন লাগছে। আর এই সমস্ত ধরনের সংখ্যা মিলিয়ে তৈরি হলো a+ib, যেখানে এ বি এর কোনো রেস্ট্রিকশন নেই, তারা জিরো হতে পারে, না হতে পারে, যা কিছু হতে পারে, শুধু এ বি রিয়েল নাম্বার। বোঝা গেল? তাহলে এই ছিল হচ্ছে ওভারঅল ভিউ, এই ছিল হচ্ছে আমাদের কাছে ওভারঅল এক্সপ্রেশন পুরো কমপ্লেক্স নাম্বারের সেটের। ঠিক আছে?
তাহলে আজকের ক্লাসে আমি কোনো রকম প্রবলেম নিয়ে এখানে আলোচনা করছি না, আজকের ক্লাসে তাহলে এতটাই থাক। এই ক্লাসে আমরা তাহলে প্রত্যেকটা জিনিস মানে একদম কনসেপচুয়ালি প্রত্যেকটা জিনিস, আমাদের প্রত্যেকটা ডেফিনেশন আমরা জানলাম। পুরো ইন্ট্রোডাকশন থেকে শুরু করে একদম গোড়া থেকে শুরু করে বাস্তব সংখ্যার যেখান থেকে শেষ, সেখান থেকে তারপর থেকে অবাস্তব সংখ্যার যে শুরু, সেই সূচনা আমরা পুরো প্রথম থেকে আমরা করলাম। এবং কিভাবে সেই সূচনা হলো, কিভাবে সেই অবাস্তবের কনসেপ্ট আসলো, সেটা আমরা একদম A to Z, পাই টু পাই করে আমরা বুঝলাম, শিখলাম, জানলাম। এবং এখানে কিন্তু কোনো রকম প্রবলেম আমরা সলভ করাইনি। প্রবলেম সলভিং এর জায়গাটা শুরু হবে হচ্ছে নেক্সট ক্লাসের পর থেকে। তাই এই ক্লাসটা কিন্তু একদম ইন্ট্রোডাক্টরি ক্লাস, এবং খুব সুন্দর করে এখানে ইন্ট্রোডাকশন করা হয়েছে কমপ্লেক্স নাম্বারে, যেটা তোমরা অন্য কোথাও এখনো পর্যন্ত দেখোনি। তাই অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখো, ভালো করে, দরকার হলে আরো একবার দেখো। খাতায় প্রত্যেকটা জিনিস নোট ডাউন করো, তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটা পোর্শন টু পোর্শন, তো প্রত্যেকটা কনসেপ্ট অনুযায়ী নাম অনুযায়ী তোমাদের আলাদা করে থাকবে। অনেকের মধ্যে গোটা 11-12 শেষ হয়ে যায়, হায়ার স্টাডিজে চলে যায়, তখনও পর্যন্ত জটিল সংখ্যা এবং কাল্পনিক সংখ্যার মধ্যে ডিফারেন্স করে খুঁজে পায় না তারা। তারা ভাবে জটিল সংখ্যা মানেই কাল্পনিক সংখ্যা। একদমই নয়। কাল্পনিক সংখ্যা হচ্ছে ওয়ান টাইপ অফ জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। কিন্তু সমস্ত কমপ্লেক্স নাম্বারই কাল্পনিক সংখ্যা, এই কথা ভুল। তাহলে বাস্তব সংখ্যার অস্তিত্ব কোথা থেকে এলো? বাস্তব সংখ্যাটাও তো কাল্পনিক সংখ্যা, মানে বাস্তব সংখ্যাও তো কমপ্লেক্স নাম্বার। আর যদি কমপ্লেক্স নাম্বারই যদি কাল্পনিক হয়, তাহলে বাস্তবটাই কাল্পনিক, কারণ যাই বাস্তব তাই কাল্পনিক। এরকম দার্শনিক চিন্তাধারা এখানে আর চলবে না। এরকম লেখকদের মতো বা কবির মতো ভাবলে হবে না, আমাদের ম্যাথমেটিক্যালি ভাবতে হবে। বাস্তব আর কাল্পনিক সেম নয়। ঠিক আছে? তাহলে আজকের ক্লাসে আমরা এতক্ষণ ধরে এটাই শিখলাম যে সমস্ত কিছুর অর্থ করে যে বাস্তব এবং কল্পনা দুটো ভিন্ন জগৎ। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কাছে এখানে ব্যাপার। তো আজকের ক্লাসে আর বেশি এগোচ্ছি না, আজকে এতটাই থাক, কারণ এই জিনিসগুলো তোমাদের মন দিয়ে আগে বুঝতে হবে, তারপর তোমরা নেক্সট ক্লাসে যেতে পারবে। ঠিক আছে? তাহলে ভালো করে ভিডিওটা দেখতে থাকো, খাতায় নোট ডাউন করতে থাকো, জিনিসগুলোকে আবার ভিজুয়ালাইজ করতে থাকো, এবং ততক্ষণের জন্য চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।